নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। সর্বপ্রথমেই সকলকে নতুন বছরের অনেক শুভকামনা। আজকের টপিক লাইফস্টাইল মডিফিকেশন। নতুন বছরের আমাদের প্রথম শো। নতুন একটা টপিক, কিন্তু নতুন নয়, কারণ লাইফস্টাইল বা জীবনযাত্রা প্রতিদিনের সাথে আমাদের জড়িত। তো আমরা অনেক শো আগে করে নিয়েছি, বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের ডিজিজ, তার ডিসঅর্ডার, বিভিন্ন জিনিস আলোচনা হয়েছে, কিন্তু যেটা সবকিছুর সাথে জড়িত সেটা হচ্ছে জীবনযাত্রার মান, অর্থাৎ লাইফস্টাইলের মাত্রাটা কতটা আমরা রাখি, ঠিক রাখি নাকি বেঠিক রাখি, সেই টোটালটা নিয়ে আজকে কথা হবে। আজকে যিনি আমাদের সাথে রয়েছেন, আজকের আমাদের স্পিকার এবং গেস্ট ডায়েটিশিয়ান কমলা সাহা। তোমাকে অনেক স্বাগত আমার শোতে। আমাদের দর্শকদের হয়েও অনেক স্বাগত জানাই তোমাকে। তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমার নতুন বছর খুব ভালো কাটুক। তো আমি একটু ওনার পরিচয়টা সকলের সাথে শেয়ার করে নিই। ডায়েটিশিয়ান কমলা সাহা অনেকেই চেনেন। উনি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। এছাড়াও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হওয়ার পাশাপাশি উনি সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। ওনার মেন কাজটা ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিক যারা রয়েছেন তাদের উপরে উনি কাজ করে থাকেন। আর ওনার এই কাজের ক্ষেত্রটা প্রায় 10 বছর হতে চলেছে। তো 10 বছরের একজন এক্সপার্টের সঙ্গে আমরা আলোচনা করব। তো ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর হওয়ার পাশাপাশি উনি নিজে একজন সার্টিফাইড রেনাল নিউট্রিশনিস্ট, এবং এখন উনি ওনার কাজের ক্ষেত্রটা নিজে যেমন কাউন্সেলিং করেন এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে সেই পেশেন্ট গুলোকে দেখাশোনা করছেন, ডায়েট কাউন্সেলিং করেন। এটা ছাড়াও উনি একটা এমএনসির সাথে এখন যুক্ত অ্যাজ সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর এবং কাউন্সিলর। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার। যারা দেখছে তাদেরকেও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে অনেক বেশি হেলদি হোক, এটাই শুভ কামনা করি। সবাই খুব ভালো থাকুক নতুন বছরে, নিজের হেলথ নিয়ে একটু কনসাস হোক, এটাই অ্যাজ এ ডায়েটিশিয়ান কাম কাউন্সিলর, এটাই সবার জন্য আর কি শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের আমরা টপিকটাতে এবার চলে যাব। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা চলে এসেছো। তো লাইফস্টাইল নিয়ে আজকে আমরা কথা বলবো, আমাদের জীবনযাত্রার মান নিয়ে আমরা কথা বলবো, জীবন শৈলী নিয়ে আমরা কথা বলবো। যে জিনিসটা কথা হয় না, আমরা সবসময় হয়তো এক্সারসাইজ, বিভিন্ন ডিজিজ, ডায়েট এগুলো নিয়ে কথা বলি, কিন্তু লাইফস্টাইল আমাদের জীবনের একটা অনেক অনেক বড় পার্ট, যেটার সঙ্গে বিভিন্ন রকমের রোগ, ডিজিজ, ডিসঅর্ডার এগুলো জড়িত। এবং আগামী দিনে এবং বর্তমানে সময়ে তুমিও হয়তো আমার সাথে এগ্রি করবে যে আমরা যে রোগগুলো মোটামুটি এখন দেখছি, বা যে রোগগুলোর প্রাদুর্ভাব অনেক বেশি, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন, পিসিওএস, পিসিওডি, যে কোনো কিছু, এবং সেখান থেকে কিডনিতে চলে যায়, কিডনি রোগের বিভিন্ন জায়গা, হার্টের ডিজিজ আছে, অনেক কিছুই কিন্তু আমরা লাইফস্টাইল ডিসঅর্ডার হিসেবে এখন কিন্তু আখ্যা দেওয়া হয়। তো তার মধ্যে ডায়াবেটিস একটা অন্যতম। তো আমরা ওষুধ কেনা, মেডিসিনের উপরে বেশি নির্ভর হওয়া, ডাক্তার, ডায়েটিশিয়ান বা যাই হোক এই জায়গাগুলোর উপরে যতটা গুরুত্ব দিই, তার থেকে বোধহয় অনেকাংশে কম গুরুত্ব দিই আমাদের নিজেদের জীবনযাত্রা। তো লাইফস্টাইল নিয়ে আজকে আমরা একদম কথা বলবো। তো প্রথমেই আমি লাইফস্টাইল যেহেতু কথাটা বলছি, বা আমাদের জীবনযাত্রার মান, তো একটু আমাদের সাথে সবার সাথে একটু শেয়ার করো, যেটা হচ্ছে লাইফস্টাইল ব্যাপারটা কি, বা আমরা জীবনযাত্রার মান নিয়ে এত কেন কনসার্ন হলাম আজকের দিনে, বর্তমান সময় দাঁড়িয়ে আজকে 2025, সেখানে আমরা লাইফস্টাইল নিয়ে এত কথা বলছি, বা জীবনযাত্রার মান বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? দেখো, লাইফস্টাইল যদি বলি, লাইফস্টাইল এটা কিন্তু একটা ছোট্ট যদি ওয়ার্ড হয়, সেটা কিন্তু হিউজ একটা কন্টেন্ট বলা যেতে পারে, ক্যাটাগরাইজ যদি আমি করি। কারণ লাইফস্টাইল যখন আমরা অ্যাজ এ ডায়াবেটিস এডুকেটর বা ডায়েটিশিয়ান হিসাবে কোনো পেশেন্টকে ডায়েট চার্ট প্রোভাইড করি, তার অ্যাক্টিভিটি সেডেন্টারি, মডারেট না হেভি, সেই একটা লাইফস্টাইল আছে। তার পাশাপাশি তার হ্যাবিট, তার স্লিপ, তার মেন্টাল হেলথ, তার সোশ্যালাইজেশন, সবকিছুই কিন্তু নিয়ে আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল। হ্যাঁ, এবং এটাকে যদি ডেফিনিশন দেওয়া যায়, ডিফাইন করতে হয় অ্যাজ এ লাইফস্টাইল বা জীবনযাত্রা, সেটা কিন্তু বোঝা যায় আমরা অ্যাজ এ পার্সন বা মানুষ হিসাবে যখন
কোনো কিছু নিয়ে যখন সবকিছু বা কোনো কিছু নিয়ে যখন সারাউন্ডেড জিনিসপত্র নিয়ে থাকি, হ্যাবিট হতে পারে, স্লিপ হতে পারে, মেন্টাল হেলথ হতে পারে, সোশ্যালাইজেশন হতে পারে, এডুকেশন হতে পারে, ইকোনমিক্যাল স্টেটাস হতে পারে, সবকিছুই নিয়ে কিন্তু আমাদের লাইফস্টাইল, এবং এই জিনিসটা কিন্তু আমাদের বলতে গেলে গোড়া। হ্যাঁ, যখন আমরা কোনো স্পেসিফিক ডিজিজ নিয়ে আলোচনা করি, সুগার হোক, প্রেশার হোক, হাইপার টেনশন হোক, এখন তো সবার ঘরে ঘরে বেসিক্যালি 40 আপ আমাদের মা বাবারা, যাদের হয়তো কোনোদিনও জেনেটিক্যালি কোনো ডিজিজের হিস্ট্রি ছিল না, এখন হয়তো তারা ডায়াবেটিস বা হাইপার টেনশন বা মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো রোগেও শিকার হচ্ছে। ঠিক আছে? এবং যখন আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকটা বেশি সচেতন হচ্ছি, তখন অলরেডি ইটস টু লেট। হুম। সত্যি কথা বলতে বাঙালি যতক্ষণ না দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে ততক্ষণ এটা ব্যাপারে সচেতন হয় না। কিন্তু প্রথমেই যদি লাইফস্টাইলটার উপরে আমরা কাজ করতে পারি, প্রথমেই যেখানে আমাদের মেডিসিনাল এক্সপেন্স বেয়ার করতে হবে না, ভিজিট করতে হবে না ডক্টরকে, সেই জিনিসটা যদি আমরা কারেক্ট করতে পারি, লাইফস্টাইল ওরিয়েন্টেড যে ডিজিজ গুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই আমাদের এখানে কন্ট্রোল করা যাবে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে বেড়ে চলেছে। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। তো লাইফস্টাইল যদি বলতে হয়, একটা মানুষকে ঘিরে যত কিছু ক্যাটাগরিজ, যত কিছু কন্টেন্ট রয়েছে সবকিছুই কিন্তু ইনক্লুডেড ইন লাইফস্টাইল। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা যখন ডায়েট চার্ট দিই তখন পেশেন্টকে অবশ্যই জিজ্ঞেস করি আপনি কি অ্যাক্টিভিটি করেন। হ্যাঁ, অ্যাকর্ডিংলি আমরা সেই ডায়েট চার্ট প্রোভাইড করি, সেটা সেডেন্টারি হোক, মডারেট হোক অ্যান্ড হেভি। হেভি তো এখন কেউ কাজ করে না, বেসিক্যালি আমাদের স্ক্রিন টাইমটা বেড়ে গেছে, ওয়ার্কলোড কমে গেছে, আমরা এখন ট্রাভেল করি ম্যাক্সিমাম টাইমেই আমরা যে কোনো ভেহিকলস বা যে কোনো ট্রান্সপোর্ট ইউজ করেই আমরা ট্রাভেল করি। আমরা এখন খুব ব্যস্ত, সত্যি কথা বলতে আমরা এখন ভীষণ বিজি। আমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে কাজ থাকে, প্রজেক্ট থাকে, মিটিং থাকে, প্রায়োরিটি লিস্টে ব্রেকফাস্ট থাকে না, এক্সারসাইজ থাকে না, মর্নিং ওয়াক থাকে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রায়োরিটি লিস্টে থাকে না। ঠিক আছে? দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং এইটা স্কিপ করতে 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 যখন গিয়ে ডায়াবেটিস বা হাইপার টেনশন বা অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো সিভিয়ার বা ক্রনিক রোগগুলো ধরা পড়ছে, তখন আমাদের মনে হচ্ছে যে ও এখন তাহলে ডায়েটটা ফলো করতে হবে, এখন এক্সারসাইজ করতে হবে, টাইমলি খেতে হবে, টাইমলি ঘুমাতে হবে। তো এইটা যদি আমি আগে থেকেই করি তাহলে কিন্তু এই জিনিসটা আরো হয়তো যদি আসেও জেনেটিক্যালি বা অন্য কোনো ফ্যাক্টর থেকে আরো 10 বছর বাদে আসবে। দ্যাট ইজ মানে মেন পার্ট লাইফস্টাইলের। যেমন ধরো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা যেটা বলে থাকি। কিওর, এক্স্যাক্টলি আমরা কিন্তু এক্স্যাক্টলি এটা হচ্ছে মেন প্রিভেন্ট কথা। করি, হ্যাঁ মানে কিওর করার চেষ্টা করি। যখন হয়ে গেল তখন আমরা ভাবছি যে এ বাবা আমার তো এরকম একটা রোগ হয়ে গেল, তাহলে আমাকে তো এবার ভীষণ ব্যস্ত হয়ে পড়লাম, আমাকে তো এবার করতে হবে। হুম কিন্তু হুম আমরা সেই জিনিসটা যাতে হুম না হয় তার জন্য প্রিভেন্টটা করি না। আগে থেকে যদি আমরা না, প্রিভেনশনটা করে থাকি তাহলে বোধহয় এই এত রোগ যা আশেপাশে এখন রয়ে গেছে, এখন তো ওবেসিটিকেও আমরা লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে পারি। মানে একদমই প্রতিটা তাই। ঘরে ঘরে বলতে গেলেও তুমি পেয়ে যাবে ওবিস। এবং সব থেকে দুঃখজনক বিষয় হয়ে যায় যে ওবেসিটি যে একটা রোগ হতে পারে বা স্থূলত্ব যেটাকে আমরা বলি, সেইটা যে রোগ সেটা মানুষের বুঝতে এখনো অনেক সময় লেগে যায়। শুধু মানে রোগ না, মানুষ একদম অনেকগুলো বিশ্বাস রোগের করতে চায় না। কারণও, কারণ অনেকগুলো রোগের এক্স্যাক্টলি। কারণও, শুধু রোগ নয়। হ্যাঁ, এবং এটা বুঝতে যখন বোঝে মানুষে তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি পরিষ্কার করে বলি, আজ থেকে 5 বছর আগে বা 6 বছর আগে ডায়েটিশিয়ানরা ছিল না। হ্যাঁ, ডাক্তারই বলে দিতেন, ডাক্তার বাবুই বলে দিতেন যে কি কি খাবেন, বা আমরা শুনে এসেছি এটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই। এবং এই বর্তমানে হঠাৎ করে একটা জেনারেশন গ্যাপের পর মানুষের হাতে যখন স্মার্টফোন চলে এসেছে, মানুষ নিজেকে খুব স্মার্ট মনে করছে স্মার্টফোন হাতে। এবং সে একজন মানুষের সাথে কনসাল্ট করার থেকে ফোনে গুগল সার্চ করে নিয়ে সেটা থেকে ইনফরমেশন গ্যাদার করতে বেশি ব্যস্ত থাকে। হ্যাঁ, তো তার জন্য কি হয়, আমরাও গুগল করি। হ্যাঁ, আমরা তো গুগল থেকেই পড়াশোনা করি, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং একজন লে পার্সন যে আন্ডারস্ট্যান্ডিং তাদের সম্পূর্ণ আলাদা হয়। হ্যাঁ, আমি একটা লাইন বলে যে ব্যাপারটা বা সেন্টেন্সটা পড়ে যেটা বুঝবো, কিন্তু একটা যখন সাধারণ মানুষ যে কাছে ক্রিয়েটিনাইন কি জিনিস জানে না, ফাস্টিং ব্লাড সুগার কি জিনিস সে জানে না, বা পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার কি জানে না, তার কাছে জিনিসটা সম্পূর্ণ আলাদা দাঁড়াবে। হুম। তো তাছাড়া তো মাসির মুখে, পিসির মুখে, জ্যাঠার মুখে আছেই। হ্যাঁ, এই জিনিসগুলো শুনে শুনে যখন আলটিমেটলি এসে দাঁড়ায়, যখন ডক্টরের কাছে ভিজিট করে, যখন আমাদের কাছে ভিজিট করে, কারণ
এটা তো তুমিও বলবে যে রেগুলার যখন আমরা পেশেন্টের সাথে কথা বলি যে প্রথমে এটা করেছিলাম হয়নি, দেন ডাক্তারের কাছে, দেন ডায়েটিশিয়ানের কাছে। ঠিক আছে? তো প্রথমেই যদি আমরা লাইফস্টাইলটা লাইফস্টাইল বলতে বেসিক যেটা আমাদের আগাগোড়া কিছু না, যেটা আমাদের পূর্বপুরুষরা হয়তো না জেনেই ঠিকঠাক করে এসেছে, আমরা হয়তো এটা জেনে শুনে একটু ফার্নিশ ওয়েতে একটু পড়াশোনা করে এটা করতে বলছি, একটু মর্নিং ওয়াকটা এই টাইমে করা উচিত, সারাদিন এতটা ওয়াকিং করা উচিত, এতটা জল খাওয়া উচিত, এই টাইমে খাবার খাওয়া উচিত, টাইমের গ্যাপটা কতটা হওয়া উচিত, স্ক্রিন টাইম কতটা হওয়া উচিত, কোনো কিছুর অ্যাডিকশন পরিমাণ কতটা হওয়া উচিত, এই জিনিসগুলো, এই লাইফস্টাইলের এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যদি মেনটেন করা যায়, তাহলে ভীষণ ক্রনিক ডিজিজ গুলো, যেটা বলতে পারি যে লাইফ থ্রেটনিং বা লাইফ টেকিং ডিসঅর্ডার বা ডিজিজ গুলো থেকে আমরা নিজেদেরকে ভীষণভাবে রক্ষা করতে পারবো বেসিক্যালি। একদমই, মানে লাইফ ইজ অল অ্যাবাউট লিটল থিংস। তো আমরা যতটা ছোট ছোট একদমই। জিনিসগুলোকে একটু জড়ো করব, আর একটা ছোট্ট ছোট্ট পুঁথিকে জড়ো করেই একটা মালা তৈরি হয়। তো আমাদের জীবনটা একদম। একটা পার্ট, একটা ছোট্ট ছোট্ট পুঁথি, তো সেটা দিয়ে আমরা একটা মালা কিভাবে গঠন করব সেটা টোটালটাই আমাদের উপরে বর্তায় আর কি। একদমই ঠিক বলেছো। তো এই জায়গা থেকে একটা জায়গা থাকে, দেখো প্রথমে আমরা যেটা বললাম যে আমরা যখন প্রথম কোনো একটা মানুষকে ফার্স্ট দেখছি বা ফার্স্ট সে আমাদের কাছে কাউন্সিলিং এর জন্য এলো, তো তাদেরকে ফার্স্ট যে জিনিসটা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে যে কোন লাইফস্টাইলের মধ্যে পড়ে, মানে তার হুম। পরিশ্রমটা কিরকম হয়, এবং সেই অনুযায়ী তাদের ডায়েট চার্টের বিষয়বস্তুগুলো আলাদা আলাদা ভাবে ভাবা হয়। তো এই যে ওয়ার্কিং নেচারের ভিত্তিতে বা পরিশ্রমের ভিত্তিতে আমরা লাইফস্টাইলকে যে ভাগগুলো করি, এটা দর্শকের সুবিধার্থে একটু সহজ ভাবে তুমি আমাদের একটু বুঝিয়ে বলো। আচ্ছা, আমরা যেটা পরিশ্রমের ভিত্তিতে যে লাইফস্টাইলের বিভাগগুলো যেটা তুমি বলছো বা টাইপ বলতে পারি, সেডেন্টারি, মডারেট বা হেভি। হেভি ওয়ার্ক আমরা করি না, সেই জিনিসটা পুরোপুরি এখন ব্যাকডেটেড। এখন হয় অ্যাক্টিভ অ্যান্ড সেডেন্টারি। ঠিক আছে? অ্যাক্টিভ মানে কি, মানুষ আবার কি মানে শরীরের যত্ন নিতে বা হজম শক্তি বাড়াতে বা নিজেকে ফিট রাখতে জিম করছে। ঠিক আছে? আর একজন আছে যিনি হয়তো টাকা রোজগার করার জন্য লেবারের কাজ করছে। ঠিক আছে? দুটো কিন্তু আলাদা জিনিস। কেউ কেউ 4 ঘন্টা 5 ঘন্টা জিমে কাটাচ্ছে। হ্যাঁ? কেউ কেউ 24 ঘন্টার মধ্যে হয়তো 12 ঘন্টা অ্যাক্টিভলি কাজ করছে। ঠিক আছে? শুধুমাত্র ঠিকঠাক খাবার জন্য। হুম? বোথ আর ডুইং এক্সারসাইজ, দুজনেই কিন্তু ঘাম ঝরাচ্ছে। হুম? এবার দুজনের মধ্যেই কিন্তু পার্থক্য আছে। দে আর বিলংস টু ডিফারেন্ট কাইন্ড অফ ইকোনমিক্যাল স্টেটাস। হুম? এবং তাদের যখন আমি ক্যাটাগরাইজ করতে যাব, একজন বাস কন্ডাক্টর যদি এখন কোনো ক্রনিক ডিজিজের ধরো তুমি ডায়েট চার্ট বানাচ্ছ, বাস কন্ডাক্টর তোমার কাছে আসলো ডায়েট চার্টের জন্য, তুমি ওই কন্ট্রাক্টরটাকে কোন শ্রেণীতে বিভাগ করবে, কোন টাইপসে বিভাগ করবে, অ্যাক্টিভলি অথবা সেডেন্টারি? কারণ হেভি ওয়ার্কিং এর আমাদের এখন এমন কোনো পার্সন আমার কাছে ডায়েট চার্ট নিতে আসবে না যে হেভি ওয়ার্কিং এর মধ্যে পড়ে। হ্যাঁ? তার কাছে খুব কম ডাক্তার তুমি দেখানোটাই। দেখবে, মানে হ্যাঁ। ধরো হসপিটালে যদি কাজ করতে গিয়ে দেখতে পাই, তখন একদম যারা ধরো লেম্যান, যারা একেবারেই হয়তো খেটে খাওয়া মানুষ, যাদেরকে আমরা বাংলা ভাষায় বলতে পারি, খুব কম মানুষ যারা ভীষণ একটা শারীরিক অসুস্থতার জন্য হয়তো ভর্তি হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের তখন আমরা পাই। কিন্তু সত্যি কথা বলতে হার্ড তাদেরকে তুমি ওয়ার্কিং ডায়েট পিপল চার্ট দিয়ে যারা কি কোনো রয়েছে, ফল পাবে? বাড়িতে গিয়ে কিন্তু সেটা সেটা হয় একটা না। কাগজের পাতা হয়ে হ্যাঁ, রয়ে যাবে। এটা একেবারেই হয় অ্যাক্টিভলি না। ফলো করার, হ্যাঁ, অ্যাক্টিভলি ফলো করার জন্য যেটা বলা হয়, সেটার ক্ষেত্রে আমি দুজনকেই ভাগ, একটা লাইফস্টাইলটাকে দুটোতেই আমি মেনলি ভাগ করতে পারি, একটা অ্যাক্টিভ আর একটা সেডেন্টারি। সেডেন্টারির মধ্যে মোস্টলি পিপল গুলো পড়ছে, কারণ আমরা এখন আমাদেরকেই যদি দেখি, আমরা ম্যাক্সিমাম টাইমে স্ক্রিন টাইম বা ল্যাপটপে ডায়েট চার্ট বানাচ্ছি, ফোনে পেশেন্টের সাথে কথা বলছি, ফোনে পেশেন্ট, আমাদের যে জব প্রোফাইলটা, প্রফেশনটা, আমাদেরই স্ক্রিন টাইমটাই কতটা বেড়ে গেছে, আমরাই ঠিকঠাক করে অতটা মেনটেন করতে পারছি না। তার মধ্যেও চেষ্টা করা কতটা মানে এটা থেকে বেরিয়ে এসে নিজেকে একটু মেনটেন করা যায়। ঠিক আছে? তো এই যদি তুমি ভাগ করতে চাও, মোটামুটি বলা যেতে পারে ওই পুরোনো যে জিনিসটা রয়েছে, হেভি, মডারেট অ্যান্ড সেডেন্টারি, সেটা বাদ দিয়ে অ্যাক্টিভ অ্যান্ড সেডেন্টারি, এই দুটোকে আমি মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি সিম্পলিফাই ওয়েতে। সত্যি কথা বলতে যে এখন ওই অ্যাক্টিভ ব্যাপারটাও একদম তুমি ঠিক বলেছো, ওই জায়গাটাই আর নেই বর্তমান সমাজে। আর তাও যদি আমরা অ্যাক্টিভ একটা পার্সনকেও ভাবি, সেটাও কিন্তু হয় না। মানে বেশিরভাগ, মানে আমি যতটা দেখি সব ক্ষেত্রেই দেখতে পাই যে সেডেন্টারি ওয়ার্ক, সেডেন্টারি ওয়ার্ক হ্যাঁ, সব সময়। সেডেন্টারি। সেডেন্টারি। মানে সেডেন্টারি ওয়ার্কটাই অ্যাক্টিভ আমরা বেশিরভাগ মানুষ দেখতে পাওয়া পাই। খুবই মুশকিল। হুম, হুম। ওটাই অ্যাকচুয়ালি সমস্যা হয়ে যায়।
এবার দেখো, লাইফস্টাইল আমরা কথা বলছি, জীবনযাত্রার মান নিয়ে কথা বলছি, আর তার পাশাপাশি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গুড হেলথ বা স্বাস্থ্য, হুম হুম সুস্বাস্থ্য। হুম তো হুম গুড হেলথ বজায় রাখতে গিয়ে লাইফস্টাইল কতটা, মানে পুরোটাই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে। কিন্তু একটা সাধারণ মানুষ, যার হয়তো ধরে নাও কোনো রোগ নেই শরীরে, জেনারেলি কোনো মেটাবলিক ডিসঅর্ডার নেই, তবু সে যদি তার সুস্বাস্থ্য বজায় রাখতে চায়, তো তার ক্ষেত্রে লাইফস্টাইল কতটা এই জায়গাতে ইম্প্যাক্ট ফেলবে? এটা তো ভীষণ ভাবে ইম্প্যাক্ট ফেলবে। যে ধরো কোনো মেটাবলিক ডিসঅর্ডারে ভুগছে না, হ্যাঁ, কোনো রকম সমস্যা নেই। তুমি ধরো অনেক পেশেন্টকে হ্যান্ডেল করো, হ্যাঁ, এখন সমস্যাহীন মানুষ একটা বার করা মানে ভীষণ বড় ব্যাপার। আফটার কলেজ, আফটার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, চাকরি, তুমি যার সাথেই একটু ফ্র্যাঙ্কলি ভাবে মিশবে, সে তোমার সাথে তার সমস্যা ফেস করতে শুরু করে দেবে, শারীরিক দিক থেকে হোক বা মেন্টালি হোক, মানসিক দিক থেকে হোক, যে এই সমস্যায় ভুগছে। এবং আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মেন্টাল হেলথ কে না সিরিয়াসলি নিই না। হ্যাঁ, একটা ফ্রেন্ডস অফ মানে গ্রুপ অফ ফ্রেন্ডস এর মধ্যে যদি কেউ বলে আমার মন খারাপ, আমরা সেটাকে হেসে উড়িয়ে দিই, আর কি মেরে উড়িয়ে দিই। হ্যাঁ, কিন্তু এই মন খারাপ কথাটা কেউ যখন বলছে আমার মনটা খারাপ, আমার মানে আই এম নট ফিলিং ওয়েল, হ্যাঁ, সেটা হয়তো ডাক্তারকে নিয়ে যাওয়ার মতো সিভিয়ারলি কিছু হয়নি, হসপিটালাইজ করার মতো কিছু হয়নি, বাট এই যে মেন্টাল হেলথ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে তুমি যখন পেশেন্টদের হ্যান্ডেল করো, তুমি নিশ্চয়ই কথা বলতে বলতে বুঝতে পারো যে কোন পেশেন্টটার সঙ্গে একটুখানি ভালোভাবে কথা বললে কাজ দেবে, কোন পেশেন্টটাকে একটু বকে কাজ দিলে, মানে বললে কাজ দেবে, ভয় দেখিয়ে বললে কাজ দেবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমান ওয়েতে কমিউনিকেশন করলে, এই ডায়েট চার্ট গুলো দিলাম সকাল থেকে এইগুলো খাবেন, হয় না কিন্তু। ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি। হুম, মানে পেশেন্ট, যে পেশেন্ট যেরকম ভাবে তোমাকে অ্যাপ্রোচ করছে, কোনো পেশেন্টের সুগার ধরো 180, ফাস্টিং সবে ধরা পড়েছে, এবং পেশেন্ট লিটারালি তোমার সামনে কাঁদছে যে আমার জীবন শেষ, এবং কোনো পেশেন্ট পান চিবাতে চিবাতে এসে বলছে ফাস্টিং 400, ঠিক আছে, গাছের আম হয়েছে দুটো খেয়েছি, ইটস ওকে, নো প্রবলেম। দুটো পেশেন্ট কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, দুটো পেশেন্টকে তোমাকে সেইভাবে হ্যান্ডেল করতে হবে। ফার্স্ট গ্রুপ অফ পেশেন্টকে যদি আমি বলি, যে পেশেন্টের 180 সবে সুগার ধরা পড়েছে এবং সে ভীষণ প্যানিক করছে, তাকে আমি ভীষণ সেন্সিটিভলি হ্যান্ডেল করব, ঠিক আছে। সেকেন্ড পেশেন্ট যখন আসছে 400 সুগার নিয়ে, এবং সে কিছু ডায়েট মেনটেন করছে না, তাকে আমাকে ডিজিজটার গভীরতা বোঝাতে হবে, ইম্পর্টেন্সটা বোঝাতে, কোথায় ক্ষতি হতে পারে সেটা বোঝাতে হবে। সেক্ষেত্রে যদি কোনো লে পার্সন একদম সুস্থ, যার মেটাবলিক ডিসঅর্ডার নেই, কোনো রকম সমস্যা নেই, সে যদি চায় সকাল থেকে রাত পর্যন্ত একটা হেলদি, হেলদি মানে বেসিক্যালি নর্মাল যেটাকে বলা যায়, আমরা এটাকে হেলদি বলছি কারণ আমরা জিনিসটাকে আনহেলদি করে ফেলেছি প্রথম থেকে, মেনটেন করতে চায়, তার ক্ষেত্রে আমি বলবো লাইফ স্প্যানটা 10 থেকে 12 বছর আরো বেশি বেড়ে গেল। হ্যাঁ, তার ক্ষেত্রে হয়তো তার ঝোলাতে হয়তো মেডিসিন, ডায়াবেটিস বা হাইপার টেনশন বা ওবেসিটির মেডিসিনটা অনেক পরে হয়তো অ্যাড হবে। হুম, এবং সেটা যদি ভালো রাখতে সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে, হ্যাঁ, সকালবেলা একটু ড্রাই ফ্রুটস বা একটু হেলদি কিছু দিয়ে নিজের ডায়েটটা স্টার্ট করা, হেলদি কিছু দিয়ে ডায়েটটাকে স্টার্ট করা। এই কালকে বাসি পাউরুটি বা বাসি লুচি রয়েছে, দুধ চা করে ম্যাক্সিমাম, এটা একটা প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল, খুব কম লোক আছে যারা স্মুদি, চিয়া সিড কে সকালবেলা ব্রেকফাস্ট স্টার্ট করে। হ্যাঁ, আমি বেসিক্যালি সমস্ত স্তরের লোকেদের সঙ্গে কথা বলেছি, খুব হাই প্রোফাইল বা এডুকেটেড, তারাও দেখেছি যে ম্যাক্সিমাম টাইমে ব্রেকফাস্টটা স্কিপ করে চলে যাচ্ছে, বিকজ তাদের 8:30 থেকে মিটিং আছে, অফিসে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ব্রেকফাস্ট করাটা ইজ নট ম্যান্ডেটরি, ঠিক আছে। তো সেই পার্সেন্টটা যদি মেনটেন করে, তার ক্ষেত্রে আমি বলবো যে 80 to 90% তার লাইফটাকে অনেকটা বেশি আম, আম, জীবনটাকে উপভোগ করার মতো সময় সে দিয়ে দিচ্ছে, আরো সুস্থ থাকার সময় সে দিয়ে দিচ্ছে, কারণ লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবার সবার নিচেই রয়েছে লাইফস্টাইল, তারপরে আস্তে আস্তে ডিজিজ গুলো কিন্তু ডানা বাঁধতে শুরু করে বেসিক্যালি। একদমই, যেমন ধরো এখনকার দিনে যদি একটু তাকাই, ডায়াবেটিস যেমন রয়েছে, পাশাপাশি মেয়েদের মধ্যে পিসিও এর মাত্রা মারাত্মক পরিমাণে হ্যাঁ বাড়ছে। হ্যাঁ, এটা তো রয়েছে, পিসিও, এটা তো একদমই রয়েছে। তুমি যখন পেশেন্ট হ্যান্ডেল করো, তুমি নিশ্চয়ই তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো, যে যখন তুমি পেশেন্ট, আমি ধরো বেসিক্যালি ডায়াবেটিক পেশেন্টের যখন হ্যান্ডেল করছি, তাদের মধ্যে একটা ফোবিয়া থাকে, ইনসুলিন, মেডিসিন, এক্সপেন্স, সব থেকে সমস্যা এক্সপেন্স, খরচা প্রচুর বেড়ে চলে যাচ্ছে। তো তুমি যে গ্রুপ অফ পিপলদের হ্যান্ডেল করছো, তাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা, এবং যদি পিসিওডির কথাই বলো না, এটার তো রিলেটেড টুই বলতে পারো লাইফস্টাইল মডিফিকেশন, এটা ট্রিটমেন্টটাই হলো লাইফস্টাইল মডিফিকেশন। তোমার যদি একেবারে। কিছু এরকম কেস থাকে, তুমি একটু প্লিজ শেয়ার করতে পারো, যদি এরকম লাইফস্টাইল রিলেটেড
কিছু থাকে। লাইফস্টাইল রিলেটেডই হয়ে গেছে, কারণ দেখো আমি যখন দেখতে পাই পিসিওর ক্ষেত্রে বা পিসিওএস বা পিসিওডি যে কোনো কিছু, প্রত্যেকটা মেয়েদের মধ্যে এটা খুব কমন হয়ে গেছে এখন, লাইফস্টাইল ডিসঅর্ডারই হয়ে একদম গেছে। কারণ আমরা যদি একদম একটু ব্যাকগ্রাউন্ড চেক করি তাহলে হয়তো দেখতে পাবো যে তাদের লাইফস্টাইলে অনেক গড়বড় আছে। তার থেকেও বড় ব্যাপার যেটা হয়ে যায়, যে সমস্ত মেয়েদের মধ্যে এটা দেখতে পাই, আমি যতটা দেখেছি অনেক বাচ্চাদেরও দেখেছি, 15-16 এজেরও আমি মেয়েদের দেখলাম, একদম আবার 28 শুরু 30 বলতে পারো এরকম মেয়েদেরও মেনস্ট্রুয়াল দেখা যাচ্ছে। স্টার্ট হওয়ার পর থেকে, এই মেনস্ট্রুয়াল স্টার্ট হওয়ার পর হ্যাঁ, থেকে ইরেগুলারিটিসটা স্টার্ট হওয়া শুরু করে। এবং যখন একদম। আমি পার্সোনালি পিসিওডি শিকার, হ্যাঁ, আমি যখন ধরা পড়ি তখন আমার কিন্তু অনেক দিন বাদে। এবং এটার কোনো, আমি যখন এটা নিয়ে রিসার্চ করি, স্টাডি করি যে কেন এটা হচ্ছে, তখন ম্যাক্সিমাম ডক্টররা হয়তো ফার্স্ট লাইনিং অফ ডায়াবেটিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করছে বা কন্ট্রাসেপটিভ পিল দিয়ে ট্রিটমেন্ট করছে, বাট এটার প্রপার কোনো কারণ কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি। এটার বেস্ট ট্রিটমেন্ট হয় লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি করে ফল পেয়েছিলাম বেসিক্যালি। জাস্ট কারণ আমি তখনও এটাই বলতে জানতাম না। যাচ্ছিলাম। হুম। একদম ঠিক জায়গাটাই তুমি পয়েন্টটা ধরেছো, যে প্রচুর ডাক্তার, যে কোনো গাইনাক তুমি দেখাও বা যে কোনো কিছু এন্ডোক্রিনোলজিস্ট দেখাক, যেই দেখাও, কারণ জেনারেলি প্রথম যখন পিসিওতে একটা পেশেন্ট জাস্ট সবে 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 একটা পড়েছে, ডিটেক্ট করছে, তখন কিন্তু প্রচন্ড প্যানিক করে, স্ট্রেস, ভীষণ হুম হুম ভাবে হুম স্ট্রেস হুম আউট হয়ে হুম যায়। তখন এবার সে কি করবে বলো, সামনে ডাক্তারকেই যাবে। তো তখন সেই জায়গা থেকে হয়তো ইরেগুলার মেনস্ট্রুয়েশন, সেই জায়গা থেকে প্রথমেই যেটা চালু করা হয় সেটা হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ পিলস। তো এই জিনিসটা তো হরমোনাল পিলস, তো আমার মেনস্ট্রুয়েশনকে ও ঠিকঠাক জায়গায় আনলো, অর্থাৎ রেগুলার করলো। বাট তার পিছনে কি হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, তার স্টেরয়েড আর হরমোন গুলো বেড়েই চলেছে। তো অ্যাজ এ রেজাল্ট সবসময় তার ওয়েট গেইন হবে, তার অ্যাকনে আসবে, তার হেয়ার ফল হবে, তার একটা মারাত্মক মুড সুইংস হবে, বিরক্তি ভাব হ্যাঁ, ভীষণ লাগবে, ভাবে, কখনো কখনো ভীষণ ভাবে। এরকমও দেখতে পাই যে ইমোশনাল, বিরক্তর সাথে সাথে ইমোশনাল, ভীষণ ভাবে ইমোশনাল, কোনো একটা খুব ছোট্ট সমস্যা কথাতে। না একটা টিনেজের হ্যাঁ, মধ্যে যখন খুবই দেখা সমস্যা, দিচ্ছে যে তার বডি ভয় পেয়ে শেপ নিয়ে যাচ্ছে। কথা বলছে, হ্যাঁ, সে হুম, বাইরে বেরোতে, সেলফ এস্টিমটাই কমে যাচ্ছে কোনোভাবে। সে হয়তো খুব বেশি কোনো কিছুতে ভালো, কিন্তু তার অ্যাপিয়ারেন্স এর জন্য সে পার্টিসিপেট করতে চাইছে না, এবং সেটা গুমড়ে গুমড়ে করতে যেতে যেতে কি অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপরে গ্যাস্ট্রো সমস্যা, স্ট্রেস, এগুলো বেড়েই যাচ্ছে। অ্যাডিকশন, অ্যালকোহল, হ্যাঁ, এই জিনিসগুলোর প্রতি কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো একটার সাথে একটা ভীষণ ভাবে লিঙ্ক। একদমই তাই। আর যত স্ট্রেস আউট হচ্ছে একটা মানুষ, ভীষণ ভাবে স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে, স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে, কিছুতেই ওজন কমাতে পারছে না, তখন আবার আর এক ঝামেলা, আমি তো কিছুতেই ওজন কমাতে পারছি না, আমি কি করবো, আমার সব শেষ হয়ে যাচ্ছে। তো হবে না তো, যত পরিমাণে হরমোনাল পিলস গুলো নিচ্ছে তত পরিমাণে কিন্তু তার স্ট্রেস লেভেল বাড়বে, কারণ ওই জায়গাতে স্ট্রেস বাড়ছে। হরমোন বেড়ে যাচ্ছে। আর স্ট্রেস হরমোন বাড়লে কিছুতেই ওজন কমাতে পারছে না, তখন আরো ভীষণ ভাবে ফ্যাটিক হয়ে যাচ্ছে, মেন্টাল একবার ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, ডিপ্রেশন গ্রাস করছে, মানে রীতিমতো একটা সাংঘাতিক অবস্থা শরীরের উপর দিয়ে মিজারেবল টালমাটাল চলছে, অবস্থা, হ্যাঁ। হ্যাঁ, এই ভীষণ খারাপ জায়গাটায় গিয়ে অবস্থা। দাঁড়াই না, যখন এই যে এই একটা স্টেজে, সাপোজ ধরো একটা 21-22 বছরের একটা মেয়ে, যার ধরো ইরেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে, অ্যাকনে হচ্ছে, ওভারওয়েট হয়ে গেছে, আমি এরকম প্রচুর পেশেন্টদের ডায়েট চার্ট দিয়েছি, হেয়ার ফল হচ্ছে, ঠিক আছে, এবং সে চাইছে দ্রুত রেজাল্ট। মানে আমি আজকে থেকে ডায়েট, আমি আজকে কনসাল্ট করে আসলাম, আমাকে ফোনে হলো, আমাকে এক্ষুনি পাঠাও, অ্যাজ ইফ আজকে থেকে ও ডায়েটটা স্টার্ট করে দেবে। আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। হ্যাঁ, এবার তারপরে যেটা হয় কি, এবার আমরা তো আর ম্যাজিক জানবো না, হ্যাঁ, বেসিক্যালি তুমি যদি ফুড হ্যাবিটটাকে মডিফাই করো, ইট টেক টাইম। হ্যাঁ, এখন রেগুলার বুড়ি বুড়ি পেপারে বেরোচ্ছে যে বিভিন্ন রকম উল্টোপাল্টা ডায়েট ফলো করে ডেথ পর্যন্ত হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম জিম বা সাপ্লিমেন্ট নিয়ে না ডেথ পর্যন্ত হচ্ছে, এবং এইগুলোর অ্যাডভার্টাইজমেন্ট এত ঝাঁ চকচকে। এবং যারা টিনেজার তাদেরকে আমি বিশেষ করে বলবো, 20, 21, 22 বছর যারা বডি ফিটনেস নিয়ে বুলিং এর শিকার হচ্ছে বা বিভিন্ন রকম জায়গা থেকে, তারা ডিপ্রেসড হবেন না প্লিজ। হুম, ইট টেক টাইম বাট ইট ওয়ার্ক। এটা যখন ডায়েটটা স্টার্ট হয় না, তখন স্লোলি যদি দেখা যায় যে আমার 1 মাসে 1 কেজি ওজন পর্যন্ত কমেছে, ইট ইজ কমেন্ডেবল, আমি বলবো। এবার তুমি যদি চাও 1 মাসে তোমার 6 কেজি, আমি অনেক প্রচুর গ্রুপে দেখি 1 মাসে 6 কেজি ওয়েট কমে গেছে, 7 কেজি ওয়েট কমে গেছে, হ্যাঁ, রোগা হয়ে গেছে, খুব অ্যাডভার্টাইজমেন্ট চলছে, বাট এটা কিন্তু সাস্টেনেবল হবে না। তুমি যদি কোনো স্পেশাল ডায়েট ফলো করছো, সবসময় স্টার্ট করবে এটা ভেবে যে আমি ওটাকে কন্টিনিউ করতে পারবো কি না। তুমি যেই
ফ্যামিলি থেকে বিলংস করি, আমার যে সোশিও ইকোনমিক্যাল স্টেটাস, আমি একটা 1000 টাকা দামের সাপ্লিমেন্ট প্রত্যেক মাসে কিনে খেতে পারবো কিনা, এবং সাপ্লিমেন্টটা অ্যাভেলেবিলিটি নিয়ে অনিশ্চয়তা, 2 বছর বাদে সাপ্লিমেন্টটা উঠে গেল, তখন আমি কি করব? এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু স্পেশাল সাপ্লিমেন্ট বা ডায়েট গুলো স্টার্ট করা উচিত। আদারওয়াইজ তুমি নর্মাল একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর বা ডায়েটিশিয়ান যে এই ব্যাপারটা নিয়ে জানে, তাদের থেকে ডায়েট চার্ট নিয়ে তুমি আস্তে আস্তে ওজনটা কমাও এবং লাইফস্টাইলটাকে হেলদি করো। হুম। এবার তুমি যদি মনে করলে আমি আমার বিয়ে আছে সামনে, আই হ্যাভ টু রিডিউস ওয়েট, আমি এমন একটা ডায়েট ফলো করলাম, 3 মাসে 10 কেজি ওয়েট কমে গেছে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। কিন্তু বিয়ের পর তুমি জানো না তুমি যে ফ্যামিলিতে যাবে সেখানে তোমার লাইফস্টাইলটা কি হবে, তুমি যে স্পেশাল ডায়েটটা ফলো করেছো সেটা তুমি বিয়ের পরে মেনটেন করতে পারবে কি না। হ্যাঁ, তারপরে যখন এটা তুমি মেনটেন করতে পারছো না, তখন দেখবে তুমি ডবল ওয়েটটা গেইন করলে, তখন কিন্তু তোমার হেলথের উপর আরো বেশি খারাপ একটা বা মারাত্মক একটা এফেক্ট পড়বে। তাই ডায়েট করছি এটা ভীষণ হাসির ব্যাপার, হ্যাঁ আমি ডায়েট করছি, না আমি আজকে এটা খাবো না, আমি ডায়েট করছি। একটা গ্রুপ অফ পিপলের মধ্যে বলতে চায় না যে আমি ডায়েট করছি, কারণ এটা সবাই খুব ইয়ার্কি হিসাবে নেয়, বাট এটা ইয়ার্কি নয়, ইটস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইউর মেডিসিনাল পিল। তুমি যেরকম রোজ মনে করে সুগারের ওষুধটা নিচ্ছ, ইট ইজ ইম্পর্টেন্ট, সেরকমই ডায়েট চার্ট মেনটেন করাটাই ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি। আর সেটা কতটা সাস্টেনেবল হবে সেটাও দেখা দরকার। আমি একটা ফলো এই করলাম টাইমে তারপরে আবার ভুলে এই গেলাম। টাইমেই একটা হ্যাঁ, এই টাইমেই একটা বাচ্চা মেয়ে বা একটা টিনেজার একটা খারাপ লোকের থেকে ডায়েট চার্ট নিয়ে ভুলভাল ডায়েট ফলো করে শিকার হয়, কারণ তার চট জলদি রেজাল্ট চাই না, মার্কেটিং এর ঝাঁ চকচকে ইয়ে দেখে সে ওটাতে শিকার হয়, এবং সে ইউটিউব দেখে বা ফেসবুক গ্রুপ দেখে এমন কারোর থেকে ডায়েট চার্ট নিচ্ছে যে এই ব্যাপারে কিছু জানেই না, এবং ভাবলো যে হ্যাঁ ফল পেয়েছে, এবং সেটা যে সাস্টেন হবে তার কোনো, যেটা তুমি বললে আর কি, সেটা সাস্টেন হবে তার কোনো মানে নেই এবং গ্যারেন্টিও নেই। বেশিরভাগ ক্ষেত্রে যারা ধরো একটু স্কুল কলেজে পড়ে বা তারপর সবে সবে কলেজ পাশ করেছে, তাদের মধ্যে একটা এই ওয়েট কমানোর টেন্ডেন্সিটা খুব মানে চটজলদি উপায় একটা এটা খুব কাজ হুম হুম। করে। তো কারণ ওই কোনোটাই জেনারেশনটার মধ্যে সাস্টেনেবল হয় ধৈর্যটা না। একটু কম না, ধৈর্যটা ধৈর্যটা কম, একটু কম। হ্যাঁ। হুম। পেশেন্সটা এই কম জেনারেশনটা হলেই এই আমার খুব সমস্যাগুলো তাড়াতাড়ি চাই। দেখা যায়, হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি এফেক্ট যায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শুধু ডায়েট নয়, জীবনের যে কোনো পর্যায়ে যখন আমরা তাড়াহুড়ো করব যে কোনো বিষয় বা কোনো জিনিসকে যদি খুব ইনস্ট্যান্ট এফেক্ট পেতে চাই, বুঝতে হবে তার কোনো একটা ব্যাড এফেক্ট তোমাকে কিন্তু নিতে হবে, সেটা তোমার সাথে একদম, নিয়েই তোমায় চলতে হবে। তো এটা যদি একদমই লাইফের তাই। ক্ষেত্রে চলে, তো ডায়েটের ক্ষেত্রেও সেম ভাবে চলবে, কারণ মানুষ একটা তাদের জীবনযাত্রার মান সেইভাবে হবে। তো তুমি যেমন করবে, একদমই তাই। আমি সবসময় যেটা বলি, তুমি যেরকম ভাবে নিজেকে নিয়ে চালাবে বা তোমার জীবনও কিন্তু তোমাকে বা তোমার লাইফ তোমাকে সেটাই সেইভাবেই ফিরিয়ে চালাবে। দেবে। একদম। একদমই তাই, একদমই তাই। এবার দেখো, লাইফস্টাইলের সাথে সাথে একটা খুব বড় জিনিস থাকে, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট। তো হেলদি ফুড হ্যাবিট বা আনহেলদি ফুড হ্যাবিট এর সঙ্গে লাইফস্টাইল কিরকম ভাবে, মানে আমরা জানি সমান্তরালে চলে। তো এই জায়গাটা একটু আমাদের সকলের জন্য বলো, যেমন ধরো বিভিন্ন ধরনের ভাষাভাষী, পাশাপাশি হচ্ছে বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষও থাকে সমাজে। এক এক রকমের মানুষের এক এক রকমের খাদ্যাভ্যাস হয়। তো সেই হুম। খাদ্যাভ্যাস বা আমাদের যদি ফুড হ্যাবিটটা বলে থাকি, তো কিভাবে সেটা লাইফস্টাইলের উপরে ইম্প্যাক্ট ফেলে বা ভালো খাদ্যাভ্যাস কতটা লাইফস্টাইলকে গড়ে তুলতে সাহায্য করতে পারে? দেখো, এই এই কথাটা যখন বললে আমি একটা মজার কথা বলি। এখন যদি তুমি খাদ্যাভ্যাস বলতে চাও, আমাদের বেসিক্যালি রাস্তার ধারে ধারে যে স্টল গুলো বেড়ে উঠেছে তাদের কম্বো অফারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কোন স্টল থেকে কতটা ভালো কম্বো অফার পাওয়া গেল, 99-এ আজকে চাইনিজ কম্বো দিচ্ছে, জানিস তো? মিথ্যা কথা বলবো না, আমিও খেয়েছি অনেক জায়গা থেকে। হ্যাঁ, কাজের সূত্রে যখন বেরিয়েছি, খিদে পেয়েছে, তখন আমাকেও খেতে হয়েছে, কিছু করার নেই। কিন্তু when it comes a regular basis, আজকে জোম্যাটোতে না বার্গার পিৎজার এটার অফার দিচ্ছে, একটার সাথে একটা ফ্রি, তুই হাফ দে আমি হাফ দিচ্ছি, দেন অর্ডার। তারপর মা বাবা মিয়া নেই, করে দেন মাঝে অর্ডার। মাঝেই তো অফার দেয় হ্যাঁ কিছু না বাপরে, কিছু, ওটা তো আমি সেদিনকে 99 দেখলাম কি এটা বড় ওটা। না। এইবার এই ব্যাপারগুলো না মানুষ বুঝছে না যে এটা কোথা থেকে দিচ্ছে। রেগুলার প্রাইস যদি 200 টাকা হয়, তাহলে 99-এ কোথা থেকে দিচ্ছে? কেউ বাড়ি থেকে এটা গাছ থেকে পেরে দিচ্ছে না। ঠিক আছে, এই জিনিসগুলো না একদমই বুঝছে না। খাদ্যাভ্যাসটা সকালবেলা যে আমরা যদি মুড়ি দিয়ে স্টার্ট করি, বাঙালি পরিবার যদি আমি রুটি তরকারি মুড়ি জল ভাত ডাল ভাত ঘি ভাত দিয়ে স্টার্ট করি, আমি ঘি খাই না, আমি বাটার খাই না, আমি তো হেলথ কনসিয়াস।
আমি পিৎজা বার্গার খাচ্ছি ডায়েট কোকের সঙ্গে, এই কম্বিনেশনটাও রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা, এই খাদ্যাভ্যাসটা সব থেকে বেশি এখন দেখা যাচ্ছে টিনেজারদের মধ্যে, স্কুল ফিরতি, কলেজ ফিরতি বা টিউশন ফিরতি, কাজ ফিরতি, রাস্তা দিয়েই এখন ঝা চকচকে ক্যাফে, রেস্টুরেন্ট, স্টল প্রচুর রয়েছে, এবং সেখানের অ্যাডভার্টাইজমেন্ট এখন রিলস করলেই ভুরি ভুরি, কোথায় ভালো অফার চলছে, কম্বো চলছে, থালি চলছে, তো চল সেখানে যাই। হ্যাঁ, এখানে বাড়িতে করলে তো ঝামেলা, সেখানে এবার বাড়িতে করা আর বাইরে খাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি জানি। ইট টেক টাইম, লটস অফ প্রেশার ইজ দেয়ার। কিন্তু হতে পারে, হবে না তা নয়। আমি আনন্দ করব না, আমি বন্ধুদের সঙ্গে বেরোবো না, আমি আড্ডা মারবো না, অবশ্যই। হ্যাঁ, কিন্তু যখন একটা সন্ধ্যেবেলার মিল, ইম্পর্টেন্ট মিল বাইরের খাবারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখনই এটা সমস্যা ক্রিয়েট করবে। আমি খেতেই পারি একদিন ফুচকা, ইটস নট আ ক্রাইম। হুম, আমি খেলাম, একদিন রোল খেলাম বা একদিন সরি ফুচকা খেলাম, ইটস নট আ ক্রাইম। বাট যখন আমি দেখছি যে একদিন রোল, একদিন চাইনিজ, একদিন মোগলাই, হ্যাঁ, একদিন ফিশ ফ্রাই, এটা এবং এটা রেগুলার হয়ে গেছে, সেই তখনই কিন্তু ওটা আনহেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, হেলদি লাইফস্টাইল বলতে বেসিক্যালি হোমমেড ফুড। তুমি হোমমেড ফুড সব খেতে পারো, কোনো অসুবিধা নেই, ইনক্লুডেড লুচি, পুরি অ্যান্ড অল দ্যাট। ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু হেলদি ডায়েটের মধ্যে যেটা পড়ে সেটা হলো গিয়ে টাইম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি সকালবেলা 8টা, 8:30, 9টার সময় ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি। আই হ্যাভ সো মেনি লাইক প্রেশার, মিটিংস অ্যান্ড অল দ্যাট, তো আমি আবার গিয়ে খাচ্ছি 2টোর সময় 1 কাপ চা, 2টো বিস্কিট, কথা বলতে বলতে। দেন আমি আমার লাঞ্চ ছাড়ছি 4টে, 4:30, 3টের সময়। আই এম সো বিজি, আমরা প্রায়োরিটাইজ করছি আমাদের কাজটাকে, কিন্তু লাঞ্চটাকে নয়। ইটস ওকে, লাঞ্চটা শুড বি লাইট, কিন্তু ব্রেকফাস্টটা কখনোই স্কিপ করা উচিত না। প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়া উচিত। এটা বললে হয়তো আমাকে সবাই পেন্টেন ছুড়ে মারবে, আমি কখন টাইম পাবো 2 ঘন্টা বাদে বাদে? ইটস ওকে, বাট অল্প করে বারবার, স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডায়েট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট এভার ইউ হ্যাভ, তুমি কতটা খাচ্ছ, কি খাচ্ছ ইম্পর্টেন্ট না, কতটা খাচ্ছ ইম্পর্টেন্ট। আমি বিরিয়ানিও খেতে পারি, ঠিক আছে, আমি বিরিয়ানিও খেতে পারি, তার কতটা খাচ্ছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ব্যারাকপুরেই থাকি, প্রায় যাতায়াত করি যখন এই দাদা বৌদি বিরিয়ানির সামনে, ব্র্যান্ড করছি না, ব্র্যান্ডিং করছি না, আমি জাস্ট বলছি, হিউজ লাইন, হিউজ লাইন ওভার দেয়ার। হ্যাঁ, আর সেখানে হ্যাঁ সবসময় অবশ্যই, লাইন, সেটা তো, একদিন নয়, সেটা হয়তো খুব ভালো সবসময় বানায়, হ্যাঁ, প্রতিদিন লাইন। খুব ভালো বানায়, হ্যাঁ, সেটা আমি একদিন চললো, মাসে আমার একদিন চললো বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিই। কিন্তু যখন আমি ওটা অ্যাডিক্টেড হয়ে যাই, এবং বাচ্চারা এটা হচ্ছে, বার্গার, পিৎজা, বিরিয়ানি এগুলোর প্রতি অ্যাডিকশন চলে আসছে, এবং তারা একটা সারাদিনের একটা মিল না, ওটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে আমার আনহেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে যাচ্ছে। হেলদি লাইফস্টাইল, সকালবেলা 9টার মধ্যে ব্রেকফাস্ট করলাম, একটা ফল, 1টা 2টোর মধ্যে লাঞ্চ, হোয়াট এভার ইউ হ্যাভ, হোয়াট এভার ইউ হ্যাভ। মাছ, মাছের ঝোল, ভাত, শাক সবজি, এর থেকে বেটার কিচ্ছু হয় না, এর থেকে বাইরে আমি ডায়েট চার্ট দিও না। ডাল ভাত, মাছ মাংস, রুটি, ডায়েট চার্ট কিছু হতে পারে না। বিকেল বেলা হোয়াট এভার, মুড়ি, ছোলা, মুড়ি, মুড়ি মাখা, ঝালমুড়ি, তোমার বাড়িতে যা হচ্ছে, কিন্তু খাও, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। খালি পেটে থাকা আরো বেশি মাত্র। আমি খাচ্ছি না কারণ আমি ডায়েট করছি, ম্যাক্সিমাম পেশেন্ট জানেই না যে না খেলে তার উপরে বেশি এফেক্ট পড়ে। এবং রাত্রিবেলা খাবারটা 12টা, 12:30, হ্যাঁ, তারপরে সঙ্গে সঙ্গে একদম শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। বা অনেক সময় তো মোবাইল হাতে নিয়ে স্ক্রিন টাইমটা স্ক্রোল করতে করতে যতক্ষণ না ঘুম আসে, ফোনটা না রাখলে কোথা দিয়ে ঘুম আসবে? হুম, এখন আমার ছেলে হওয়ার পরে আমি বুঝতে পারি যে ফোনটা থেকে আমার অ্যাটাচমেন্টটা অনেকটা কমে গেছে। তুমি হয়তো আমাকে মেসেজ করলে আমি অনেকক্ষণ বাদে রিপ্লাই করি, কারণ আমার অ্যাটাচমেন্টটা অনেকটা কমে গেছে। কারণ আমি এখন ওখানে টাইম দিতে এতটা ব্যস্ত হয়ে গেছি, তো আমার স্ক্রিন টাইমটা অলরেডি কমে গেছে। তো এই করে না, আমরা যখন নিজেকে অন্য জায়গায় প্রায়োরিটাইজ করে ফেলি, কারণ আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি প্রায়োরিটি চেঞ্জ করে ফেলি না, এগুলো অনেকটাই স্ট্রিম লাইনে চলে এসছে। তখন দেখবে বেসিক্যালি তুমি যদি মনে মনে করতে পারো যে এগুলো হয়তো হ্যাঁ জ্ঞান দিচ্ছে, যে সে নিজে কতটা ফলো করছে, তুমি যেরকম ফলো করবে তুমি সেরকম ফল পাবে, তুমি যেরকম ভাবে ফলো করবে তুমি সেরকম ফল পাবে, যতটা ফলো করবে ততটাই ফলো পাবে। এটা সম্পূর্ণ তোমার নিজের হাতের উপরে।
একদম। আমি সবসময় যেটা বলি যে only you are the solution. তুমিই তোমার একদমই তাই। জীবনের কাণ্ডারি, তুমি তোমার ভবিষ্যতের সবকিছু, বা তুমি ভালোটা তুমি, মন্দটাও তুমি। তোমার মধ্যেই তুমি সবকিছুই একদমই রয়েছে। সবকিছু তোমার উপর ডিপেন্ড করছে। একদমই ঠিক। আচ্ছা, এবার আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাব। আশিস দে ও বলছে যে মাই কোয়েশ্চেন ইজ হুইচ রিজিওনাল অ্যান্ড স্টেট পিপল ফুড হ্যাবিট ইজ বেস্ট। এটা তুমিই বলো, তারপর আমি বলছি। দেখো, এটা বেস্ট বলে কিছু হয় না। হ্যাঁ, হুম। তুমি বেস্ট বলে কিছু যখন নেই। খাচ্ছ, হ্যাঁ, হুম, তোমার কার্বোহাইড্রেট একটা লে পার্সনের পক্ষে কখনোই পসিবল না কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন, কতটা ভিটামিন মিনারেলস রয়েছে খাওয়া, ঠিক আছে? অলওয়েজ একটা ফুড প্লেট মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন আমরা ইয়াং এজে থাকি, যাদের প্রোটিন রিকোয়ারমেন্টটা অনেক বেশি, হ্যাঁ, তাদের মধ্যে কি হয়, হাফ প্লেট অফ পোর্শন আমরা প্রোটিন, ভেজিটেবল, ভেজ প্রোটিন বা নন ভেজ প্রোটিন, তার হাফের হাফ পোর্শন আমরা ভেজ রাখতে বলি, এবং হাফ পোর্শন হচ্ছে আমার কার্বোহাইড্রেট, কার্ব, মানে যেটার মধ্যে ডাল, সরি, ভাত, রুটি, ডালিয়া, ওটস, এই জিনিসগুলো আসে। প্রোটিনের মধ্যে কোনগুলো আসে, আমি যদি ভেজ প্রোটিন বলি, রাজমা, সয়াবিন, তারপরে বিভিন্ন রকমের বিনস টাইপের ডাল, সমস্ত ডালস গুলো আসে। নন ভেজের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, ছানা, পনির, সবকিছু আসে। ভেজিটেবলস এখন শীতকাল আমার এত ভালো লাগে, কারণ দেয়ার আর হিউজ অফ ভেজিটেবলস এবং দে আর সো ফ্লেভার্ড ফুল। ফুলকপি, বাঁধাকপি সবকিছু ভীষণ, পোর্শনটা যত তুমি বাড়াতে পারবে না এই শীতের মধ্যে, ইমিউনিটি পাওয়ারটা তোমার ততটা বেশি বাড়বে, কারণ আমরা ম্যাক্সিমাম ভিটামিনস এন্ড মিনারেলস মানে গ্রিন লিফি ভেজিটেবলস এবং আদার ভেজিটেবলস থেকেই পেয়ে থাকি। ভিটামিন এন্ড মিনারেল গ্রোথ আমি ক্যাটাগরাইজ করছি না, কতটা থাকে সেটাও বলছি না, কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। ম্যাক্সিমাম সোর্স অফ এটাই, কারণ আমি লে পার্সের জন্য কথা বলছি তো। এই প্লেটটা যদি তুমি মেনটেন করতে পারো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেখানে তুমি রাইস খাচ্ছ না রাইসের তৈরি ধোসা খাচ্ছ, দ্যাট ইজ নো ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্যাট ইজ কোনটা ইম্পর্টেন্ট, তুমি কতটা পরিমাণে খাচ্ছ। বেসিক্যালি একটা প্লেট মেনটেন করা ভীষণ ভাবে দরকার। সেখানে রিজিয়নাল ব্যাপারটা আমার ক্ষেত্রে খুব একটা আসে না, কারণ ইচ রিজিয়ন হ্যাজ দেয়ার বেস্ট ফুড পার্ট। হুম, এবং তারা যারা ইডলি ধোসা খাচ্ছে তাদেরও ভীষণ ভাবে তাদের প্রসেসটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সুন্দর তাদের প্রসেসটা, ফার্মেন্টেড করে তৈরি করা হয়। এবং আমরা যেটা ডাল ভাত খাচ্ছি আমাদের প্রসেস মাছ, মাংস, সবজি। হ্যাঁ, তো প্রত্যেকটা রিজিয়নের খাবারই তাদের রিজিয়নের জন্য বেস্ট। শুধু ইম্পর্টেন্ট পার্টটা হলো গিয়ে ব্যালেন্স ডায়েট বা সুষম খাবারটা প্রপার ওয়েতে বা প্রপার পরিমাণে ইনটেক করা। একদম, মানে যে দেশের স্টেপল ফুড যেটা, সেটা তাদের ক্ষেত্রে মেন খাবার হবে। এবার কেউ একদম, নিরামিষাশী, যেটা বলেই দিলে তুমি, নিরামিষের প্রোটিন গুলো রাখবে, যারা আমিষাশী তারা সেই আমিষ প্রোটিন গুলো রাখবে। আদারওয়াইজ বাকি সবজি ফল যদি আমরা ঠিকঠাক ভাবে খাই, তাহলে ভিটামিন মিনারেলস এর যে ডেফিসিয়েন্সি সেগুলোও কিন্তু ঠিকঠাক ভাবে পূরণ হয়ে যায়। অ্যাকচুয়ালি মানুষ তো সব ফুড গ্রুপ থেকে খায় না। একটা মেন ধরো কার্বোহাইড্রেট রিচ সেগুলোই খেয়ে গেল, বা ফ্যাট রিচ সেটাই খেয়ে গেল, বা হয়তো অনেকে প্রোটিন খেতে হবে প্রোটিন খেতে হবে দিয়ে সে এত প্রোটিন খাওয়া শুরু করলো, সাপ্লিমেন্টারি থেকে আরম্ভ করে প্রচুর খেতে শুরু করে দিল। মানুষ তো ব্যালেন্স ডায়েটটা করে না, না। প্রত্যেকটা ফুড গ্রুপ থেকে যদি আমরা খাবার খাই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো এমনিই মিটে যায়। তখন আমাদের আর এক্সট্রা লাগেই না, কোনো সমস্যাই হয় না। মানুষ তো খায় না নাটস অ্যান্ড সিডস, আমি কটা মানুষ তোমাকে দেখো খায় একটা বলো তো? ইম্পর্টেন্ট বলছি, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, তারপর ধরো হুম। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, এক হাতা ভাত বেশি খেলাম কেন? মাছের ঝোল ভালো হয়েছে বলে আমি একটু সবজি বেশি খেলাম না কেন? ভাতটা বেশি খেলাম কেন? ওখানে তো আমার কার্বোহাইড্রেটটা বেশি চলে গেল। ঠিক আছে, মাছের ঝোলটা ভালো হয়েছে বলে আমি কিন্তু সবজি এক হাতা বেশি খাইনি, ভাত এক হাতা বেশি খেয়েছি। ঠিক আছে, তখনই কি হলো, আমাদের কার্বোহাইড্রেটটা চলে গেল। অথবা আমাদের দেখা যায় যে ভাতটা এতটা পরিমাণ, এইটুকু একটা মাছের টুকরো বা এইটুকু সবজি বা এইটুকু ডাল, সেখানেই কার্বোহাইড্রেটের পরিমাণটা, কারণ আমাকে তো পেটটা ভরাতে হবে, কার্বসের পরিমাণটা চলে আসে। তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, অবশ্যই ডায়েট চার্ট দেওয়ার সময় তুমি জানো এটা খুব ভালো করে, কার্বোহাইড্রেট থেকে প্রোটিন থেকে আমি যতটা ক্যালোরি পাই, প্রোটিন থেকে ততটা ক্যালোরিই পাই। 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট প্রোভাইড 4 কিলো ক্যালোরি, সেম ওয়ে প্রোটিনও তাই। ঠিক আছে, কিন্তু বোথ আর নট সেম, সেম নয়। ঠিক আর আছে, অদ্ভুত তো ভাবে আমি যারা যদি কোয়াক হচ্ছে,
চারপাশে যত কোয়াক বেরোচ্ছে সবাই ওইটাকে ধরে এগোচ্ছে যে কার্বোহাইড্রেটও 4 প্রোটিনও 4, তাহলে দুটোই সমান, হ্যাঁ, তাহলে চলো তারা তো জানে কার্বোহাইড্রেট না। বাদে প্রোটিন খাও। হ্যাঁ, জানবে না তো। তারা তো জানে না, এইটাই তো তারা তো সাইন্টিফিক জানে না মেথড। কতটা ব্যালেন্স করা উচিত। এবার প্রোটিন করে দিচ্ছে, ধরো 21-22 বছরে যারা ছেলেটা একটা জিমে, আমি নিজেই বলছি প্র্যাকটিক্যালি দেখা, 23-24 বছরের ছেলে জিমে গিয়ে সাপ্লিমেন্ট ডায়েট ফলো করে ক্রিয়েটিনিন 2 হয়ে গেছে। মানে এরকম হচ্ছে ব্যাপার। তারা জানেই না, কারণ তাদেরকে তাদের মাসল মাসটা বাড়ানোর জন্য না লটস অফ প্রোটিন সাপ্লিমেন্ট বাইরে থেকে দেওয়া হচ্ছে। এবং সে কি করছে, সে হেলথ কনসাস, সে ভিজিবল রেজাল্ট চাইছে না। ও জানে না যে ও আস্তে আস্তে যে কিডনিটা মরে যাচ্ছে সেটাও জানে না। ও ভিজিবল দেখছে কতটা অ্যাপস বেরোলো, কতটা বেরোলো, হ্যাঁ মাসল কতটা ফুললো, সেটা নিয়ে ওই মাথা ঘামাচ্ছে। কিন্তু ওর কিডনিটা যে ভেতর দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু, এটা কারণ ভিজিবল নয় না। তার জন্য কি হচ্ছে কি, ক্রিয়েটিনিন বেড়ে গেল এবং তখনই তার মাথায় স্টাক করলো হোয়াট ইজ ক্রিয়েটিনিন, হোয়াট ইজ ইউরিয়া, হোয়াট ইজ কিডনি ডিজিজ, হোয়াট ইজ রেনাল ফেলিওর, হোয়াট ইজ ডায়ালিসিস, অ্যান্ড লাস্টলি হোয়াট ইজ কিডনি ট্রান্সপ্লান্ট। ঠিক আছে, তো তখন আস্তে আস্তে চলতে শুরু করলো। তো আমার দরকারই নেই না এসব। তুমি জিম করো না, আমি খারাপ বলছি না, আমাকে জিমের লোকরা এসে মারবে এবার, খারাপ বলছে না। সাপ্লিমেন্ট নেওয়ার আগে প্লিজ কনসাল্ট ইউর ডায়েটিশিয়ান অ্যান্ড এক্সপার্ট, দেন ইউ শুড স্টার্ট। যে তোমার ফিজিক্যাল ওয়েতে, তোমার যে ফিজিক্যাল স্টেটাস, তাতে তুমি এই সাপ্লিমেন্টটা নিতে পারো কি না, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অলওয়েজ কনসাল্ট সামওয়ান, অথবা কোনো একজন এক্সপার্টের সাথে অ্যাডভাইস নাও। যে তোমাকে সাজেস্ট করছে তার কোয়ালিফিকেশন কি, তার বেস কি, তুমি কি সেটা জানো? বলছে আর তুমি বিশ্বাস করছো, তুমি সেটা কিনে ঘুরি ঘুরি খাচ্ছ, এটা তো ঠিক ব্যাপার নয়। একদম। আচ্ছা, আশিস দে বলছে ডিফারেন্সটা কোথায়, এক্সপ্লেন করুন। কোন ডিফারেন্সটা জানতে চাইছো একটু বলো, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার আমরা নেক্সটটাতে চলে আসি, সেটা হচ্ছে স্ক্রিন টাইম, যেটা নিয়ে তুমি ফার্স্টে বললে যে আমরা লাইফস্টাইলের দিকে তাকাই না। মানে আমরা ডায়েট এই জায়গাগুলোর ওপরে বা মেডিসিন, আমার কোনো ডিসঅর্ডার হয়েছে বা কিছু, এই জিনিসগুলোর ওপরে আমরা বেশি খুব বেশি তাকাই, কিন্তু স্ক্রিন টাইম বা আমাদের যে টোটাল আশেপাশে যেটা ভিজিবল নয়, যেটা তুমি বললে যে আমরা শুধু হুম। দেখনদারিতে বিশ্বাসী না, ভিতরে আমাদের প্যারামিটার্স গুলো কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা খেয়ালই করি না। খেয়াল করব কি করে, টেস্টই তো করায় না অনেক মানুষ। এবং যখন যাদেরকে টেস্ট করানোর কথা বলা হয় তারা 10 পা পিছিয়ে যাবে, বলছে এ বাবা এই তো খালি খরচার কথা বলে, এইসব আবার টেস্ট সেটা টেস্ট শুধু করে না, কি আবার হবে। টেস্ট করার পর যদি হুম। নর্মাল হয় তাহলেও সমস্যা। হ্যাঁ, বাবা তাহলে তো বেকার টেস্ট করলাম, বেকার বাবা টেস্ট বেকার করলাম, করালাম, আমার তো সব এরকম নর্মালই একটা আছে, ব্যাপার থাকে। টাকা নষ্ট। মানে হুম। কি আর বলা যাবে। তো যাই হোক, তো এই জায়গা থেকে স্ক্রিন টাইম একটা খুব বড় ভূমিকা পালন করে আমাদের জীবনে, যেটা তুমি প্রথম দিয়ে শুরু করলে, যে আমরা যারা এখন গ্যাজেট বেসড হয়ে গেছি, আমাদের লাইফটা গ্যাজেট বেসড, বা যারা আইটি প্রফেশনালরা রয়েছেন, ইভেন যারা টিচার আছেন, যারা লকডাউন পিরিয়ডটা আমরা পেরিয়ে এসেছি এবং আমরা জানি অনলাইন ক্লাস বা অনলাইন প্রেজেন্টেশন এগুলোর দৌলতে আমাদের স্ক্রিন টাইমটা কতটা বেড়েছে, কতখানি। ওয়ার্ক প্রচুর ফ্রম হোম প্রচুর। যারা করেন তাদের ক্ষেত্রেও এখন তো এমন অনেক আমি ক্লায়েন্ট দেখতে পাই, যে সমস্ত যারা ধরো পিসিও রয়েছেন বা যে কোনো ডায়াবেটিক হতে পারে, তারা ধরো কোনো একটা জায়গায় জব করছে। তো লকডাউনের পরে এরকম টেন্ডেন্সি হয়ে গেছে, হয়তো সপ্তাহে 5টা দিন অফিস, তার মধ্যে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম, 2 দিন কিন্তু অফিসে যেতে হচ্ছে। তাহলে দেখো স্ক্রিন টাইম সেখানে আরো বেশি বেড়ে গেল। তো এই স্ক্রিন টাইমটা যতটা আমাদের বেড়ে যাচ্ছে, সেটা নট অনলি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার, সবকিছু, মানে আমরা হয়তো 8 ঘন্টা থেকে 10 ঘন্টাও যদি প্রফেশনাল ওয়ার্ক করি, তারপরেও দেখি বাড়ি ফিরে এসে বা আমাদের যে লেজার টাইমটা, যে সময়টা আমাদের রেস্ট নেওয়ার কথা, বা হয়তো আহ যে কোনো একটা কাজ করতে পারি, আমি গার্ডেনিং করতে পারি, আমি গান ভালোবাসি, গান করতে পারি, আমি আবৃত্তি করতে পারি, আমি ছবি আঁকতে পারি, আমি কারোর সাথে একদমই কথাও তো বলতে পারি ম্যান টু ম্যান, একদমই যেটা একদমই। ফেস টু ফেস কথা, এই জিনিসগুলো বলি ছেড়ে। না, আমরা কতজন বাড়িতে বলি এসে না মা তো, বাবার সাথে কথা বলি, বলি না, কতজন বাড়িতে এসে মা বাবার সাথে কথা বলি, জিজ্ঞেস করি মা খেয়েছো, বাবা খেয়েছো? বলি না বলা তো। হয়ই না, আমরা বলে না টু তো। বিজি, টু টায়ার্ড, আর নিড হ্যাঁ, সাম মি টাইম। মি টাইম বলতে হ্যাঁ, হ্যাঁ, ফোন আর মি স্ক্রল টাইম করা, মানে কি? রিলস দেখা, স্ক্রিন, এন্টারটেন, স্ক্রিন ব্যাস টাইম। আর কিচ্ছু না। তো আমি এই নিজেই স্ক্রিন পার্সোনালি টাইম। এখন ওয়ার্ক ফ্রম হোম করছি। হ্যাঁ, যেহেতু আমার বেবি ছোট, আমি নিজেই পার্সোনালি ওয়ার্ক ফ্রম হোম করছি। আমি মোটামুটি, যেহেতু আমার এখন প্রায়োরিটিটা সম্পূর্ণ একটা জায়গায় কেন্দ্রিক, হুম, সেহেতু আমি খুব মানে ডেসপারেটলি চাই আমার টাইমের মধ্যে যাতে কাজটা শেষ হয়। আই এম নট ওয়েস্টিং এনি টাইম, এক্সট্রা টাইম আমি দিতেই চাই না। তার বাইরে গিয়ে ফোন টেপা বা ফোন আলাদা করে সময়টা, আমি তোমাকে যেটা প্রথমেই বললাম, যেহেতু আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে,
চেঞ্জ হয়ে গেছে বলে ইন দ্য মিন টাইম আমার স্ক্রিন টাইমটাও অনেকটা কমে গেছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, আমার ল্যাপটপের স্ক্রিন টাইমটা বেড়ে গেছে। যেহেতু এদিকে হুম বেড়ে গেছে, সেহেতু আমি চেষ্টা করি যখন আমি কাজ করছি না তখন ফোনটা নাই টেপার। কারণ আমার হুম হবিটাও চেঞ্জ হয়ে গেছে। আমি অলওয়েজ চিন্তা করতে পারি, চাই যে এরপরে আমি বেবিকে কি খাওয়াবো। হুম। তো হুম যখনই মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায় না, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি না তার যে স্ক্রিন টাইমটা বা এই জিনিসটা, এবার তুমি যখন প্রায়োরিটাইজ করবে, আমি আঁকতে আজকে একটু আঁকি না, আজকে আমি একটুখানি আঁকাতে টাইম দিই, আজকে একটুখানি আমি একটু গান শুনি। হ্যাঁ, স্ক্রিন টাইম আমি একটু গান প্র্যাকটিস করি, যে গান করতে। অনেকে নাচাই ভুলে গেছে, সে হয়তো ছোটবেলায় ভারতনাট্যম শিখেছিল। আমি যদি কেউ নাচতে দেখলে, হ্যাঁ আমি শিখেছিলাম, তার একটা সময় হবি ছিল সেই জন্য সে শিখেছিল, কিন্তু সে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বা কাজের চাপ দিয়ে সেটাকে চাপা ফেলে দিয়েছে। কিন্তু আমরা যখন এসছি, 1 ঘন্টা টাইম পাচ্ছি, তখন আমরা মি টাইমটা বলতে আমরা স্ক্রিন টাইমটাকেই বেসিক্যালি বলছি। মি টাইম মানে যে আমার ড্রয়িং হতে পারে, আমার কুকিং হতে পারে, হ্যাঁ, আমার সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, বা গান শোনা হতে পারে, বা আমার পরিবারের মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাও হতে পারে। সেটা কিন্তু মানুষ ভুলেই গেছে। মি টাইম মানে অনলি মি টাইম। আমি স্ক্রিন রিলস ঘাটবো, অথবা চা খাচ্ছি বা টিফিন করছি বা রিলস ঘাটছি। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখন মি টাইম বলতে এটাই হয়ে গেছে। দেখো, কারো জব প্রোফাইলকে তো আমি চেঞ্জ করতে পারবো না, যে ল্যাপটপের সামনে কাজ করছে, যে আইটি তে কাজ করছে, হ্যাঁ। বিসাইড দ্যাট, তোমার প্রফেশনাল পার্টটাকে বাদ দিয়ে, তোমার ওই স্ক্রিন টাইমটাকে বাদ দিয়ে, বাদ বাকি যে সময়টুকু তুমি পাচ্ছ, চেষ্টা করো যতটা কম মিনিমাম অ্যামাউন্ট অফ স্ক্রিনটাকে ইউজ করা যায়। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে গিয়ে মানে স্ক্রিন টাইম তুমি যত ইউজ, অনেকে আছে যারা শুলে হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু ফোন টিপছে বলে ঘুম পাচ্ছে না। আমি নিজের মাকেই জিজ্ঞেস করেছি, রিসেন্টলি যখন স্মার্টফোনটা না বয়স্ক মানুষরা হাতে পেয়েছে, তারা খুব বেশি অ্যাডাক্টেড হয়ে গেছে। আমার মনে হয় বাচ্চাদের থেকে যেন বয়স্করা বেশি অ্যাডিক্টেড। বাচ্চারা হয়তো গেম গেম খেলে, বা বাচ্চারা আর মায়েরা বা যারা, মানে আমাদের বয়স্কদের, আমাদের মা বাবাদের কথা বলছি, আমরা যখন মা বাবা হবো আমরা তো জানি স্মার্টফোন, ফেসবুক কি, হোয়াটসঅ্যাপ কি, ইনস্টাগ্রাম কি। তারা সত্য নতুন নতুন শিখছে না, তাদের মানে কোয়ারিজ গুলো, কি মানে কিউরিসিটি গুলো যেন বেশি। হুম। আমি ম্যাক্সিমাম টাইমে যখন আমার মার কথা বলছি, দেখছি ফেসবুকে গান চলছে, আমার মা ঘুমিয়ে গেছে, এবং যখন বন্ধ করলাম তখন উঠবো। কেন বন্ধ করলে? আমি তো দেখছিলাম। ঠিক আছে? লাইক টিভি চালানোর মতো। আমি তো টিভি দেখছিলাম। টিভি চালাতে, চালাতে ঘুমিয়ে গিয়েছে। টিভিটা যখন বন্ধ করলাম তখন উঠে পড়ল। এই জিনিসগুলো, মানে সে হয়তো ওটা বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু সে দেখতেই থাকে যতক্ষণ না তার পুরোপুরি ঘুম আসছে। এবং ওটার জন্য না ঘুম আসাটাও দেরি হচ্ছে। ঘুম আসাটা দেরি হচ্ছে, অটোমেটিক্যালি রিলেটেড টু ডাইজেশন পার্ট, মেটাবলিক পার্ট। তো আল্টিমেটলি ইটস অল রিলেটেড টু ইওর হেলথ। এটা হয়তো মেন্টাল হেলথ হোক বা ফিজিক্যাল হেলথ, ইটস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রিলেটেড টু ইওর হেলথ। এক্স্যাক্টলি, মানে আমার স্ক্রিন টাইম বাড়লে আমার ঘুমের যে হরমোন সেটাও দেরিতে, মানে সে টাইম হয়ে গেল, সে পেরিয়ে গেল, কিন্তু আমি ঘুমালাম না। প্লাস এবার তারপর আমার ডিজিনেস হচ্ছে, আমার ঠিক মুড ভালো লাগছে না, বিরক্তিকর মনোভাব, সারাদিন কাজে কোনো একটা এন্থু নেই, এনার্জেটিক একদম। লাগছে না, অনেক রকমের সমস্যা ফিল করে মানুষ, উইক হয়ে পড়ছে, ঘুম ঘুম ভাব, সকালবেলা উঠলো কাজে গেল ঘুম ঘুম ভাব, সারাদিন ঘুম ঘুম ভাব। তো এইগুলো হ্যাঁ, ঘুম স্ক্রিন ঘুম টাইম হচ্ছে, থেকে হয় তো। এনার্জি নেই তো, অ্যাক্টিভিটি করার যে এনথুজিয়াজমটাই চলে যায় আর কি, বলা যেতে পারে। হুম, কারণ যেহেতু আমার প্রপার সাউন্ড স্লিপটা হচ্ছে না। সাউন্ড স্লিপ ইজ রিলেটেড টু হোল সাইকেল, আমাদের ডাইজেশন একদম। পার্ট, হ্যাঁ, হোল সাইকেলটার সাথে রেস্ট আমাদের সাউন্ড স্লিপটাও রিলেটেড। রিলেটেড। রেস্ট মানে কিন্তু স্লিপ, প্রপার স্লিপ। আমরা বলি না আমি এখন রেস্ট করছি, রেস্ট মানে ওই ফোন দেখছি, হ্যাঁ, কিন্তু স্লিম ঘুমাচ্ছি না। স্লিম তো এই সমস্যাগুলো স্লিম রয়ে যায় একদম। আর কি। শতরূপা আমাদের হ্যালো বলছে, হ্যালো শতরূপা, আশা করি ভালো আছো, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আশিস দে, তুমি যে কমেন্টটা করেছিলে ওইটা কোয়েশ্চেনটা আমি আরেকবার পড়ে নিচ্ছি। ও জিজ্ঞাসা করছে যে প্রোটিন অ্যান্ড কার্বস এর তো আমরা জানি ক্যালোরি ভ্যালু 4.1 কেসিএল পার গ্রাম আর কি। তো আমরা যেটা বললাম যে দুটো এক নয়, কারণ অনেক ওয়াক যারা রয়েছেন, অনেকেই থাকেন, তারা বলেন যে যেহেতু 4.1 কার্বোহাইড্রেট থেকেও পাবো, প্রোটিন থেকেও 4.1 পাবো, তো সেটা সেম হয়ে যায় কারণ কিলো ক্যালোরির হিসাবে। কিন্তু যখন আমরা বাস্তব জীবনে বা আমাদের শরীরের উপরে যখন এটা খাটাতে চাই কিলো ক্যালোরির হিসাবে, বা শক্তি এনার্জি যেটা এটিপি আমরা বলি, সেটার উপরে হুম। কিন্তু এই দুটো সমান হয় না। তো এইটা আমাদের একটু তুমি এক্সপ্লেন করে দাও।
হ্যাঁ, দেখো এবার যেটা আমি তোমাকে প্রথমেই বললাম, হ্যাঁ, কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটো পার্টই কিন্তু, তাহলে আলাদা করে নাম হলো কেন? কোয়াকরা যেটা করে কি, আমার 1600 কিলো ক্যালোরি দিতে হবে, ক্যালোরি ইজ মোর ইম্পর্টেন্ট। আমি দেখেছি প্রেসক্রিপশনের মধ্যে মেনশন করে দাও 1200 কিলো ক্যালোরি, 1300 কিলো ক্যালোরি, 1400 কিলো ক্যালোরি। এই জিনিসটা না, ইটস নট রাইট, আই থিঙ্ক সো। কারণ এভরি ইন্ডিভিজুয়াল পার্সন ইজ ডিফারেন্ট। হ্যাঁ, আমি কাউকে এই 1200 কিলো ক্যালোরির মধ্যে ফেলতে পারি না, কাউকে 1400 কিলো ক্যালোরির মধ্যে ফেলতে পারি না। এই ফেলার জন্য আমাকে একটা 30 মিনিটসের সেশন নিতে হয় পেশেন্টের সাথে কথা বলে। তার ফুড হ্যাবিট কি, সে কি করে, তার অ্যাক্টিভিটি টাইমটা কতটা, সে কোন সোশ্യോ ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, সব খাওয়া দাওয়ার ইয়েটা কি, টাইমিংটা কি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আমি যদি না জানি সে অ্যাক্টিভিটি কতটা করে, তাকে আমি 1600 কিলো ক্যালোরি দিলাম এবং সে সেটা তো ডাইজেস্টই করবে না। কারণ আহ, আমরা যতটা ক্যালোরি ইনটেক করছি ততটা যদি বার্ন না করি, তার মধ্যে সেটা ব্যালেন্স হবে না। ব্যালেন্স না হলে ওটা ডিপোজিট হবে, অটোমেটিক্যালি সেটা ওবেসিটিতে দাঁড়াবে বা অন্য কোনো প্রবলেমে দাঁড়াবে। ঠিক আছে? এবার সেক্ষেত্রে এই যে সুষম খাবারের কথাটা প্রথমে বললাম, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, ফ্যাট দুটো যে আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে, মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে যেটা পড়ে আমাদের ভিটামিন, মিনারেলস বা আদার্স পার্টগুলো, এই কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটো সেম ক্যালোরি দিলেও দুটোর অ্যাক্টিভিটি কিন্তু সম্পূর্ণ আলাদা। কার্বোহাইড্রেট আমাদের যেটা স্টেপল ফুড বলতে পারি বা বাল্ক অফ দ্য ডায়েট আমাদের থাকে, ভাত বা রুটি, এর থেকে আমরা এনার্জিটা ম্যাক্সিমাম পাই। এনার্জি প্রডিউস করতে সাহায্য করে। অনেক সময় শুনবে যে আমাদের কিডনি হোক, লাংস হোক, ভেন্স, সব জায়গায় আমাদের সেলের মাধ্যমে ইনসুলিনের ওয়েতে আমাদের গ্লুকোজ গুলো ট্রান্সফার হয়। ঠিক আছে? কারণ আমাদের অ্যাক্টিভিটি করার জন্য যে শক্তি লাগে সেটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেট থেকেই পাই। কিন্তু প্রোটিন আমাদের বেসিক্যালি বিল্ডিংস এর কাজ করে। ঠিক আছে? আমাদের শরীরের ভেতরে যখন কোনো জায়গায় বিল্ডিং এর পার্ট হয়, ধরুন একটা ছেলে বা একটা মেয়ের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, বাড়ছে, লম্বা হচ্ছে, হ্যাঁ, ভয়েস চেঞ্জ হচ্ছে, চুলের গ্রোথ বাড়ছে, নখ বাড়ছে, হ্যাঁ, আমাদের যেখানে যেগুলো আমাদের রেগুলার বৃদ্ধি বা অল টাইম গ্রোয়িং যে পার্ট গুলো আছে, সেই গ্রোয়িং পার্ট বা ডেভেলপমেন্টাল পার্ট বা বিল্ডিং এর পার্টটা কিন্তু টেক কেয়ার করে বাই প্রোটিন। ঠিক আছে? তাই দুটোই যদি সেম ক্যালোরি দিলেও দুটোর কিন্তু ফাংশন সেম নয়। যারা কোয়াক আছে তারা বেসিক্যালি ক্যালোরির উপরে পার্ট বা ক্যালোরির উপরে ওরা বেশিভাবে ইয়ে দিচ্ছে, ধ্যান দিচ্ছে। এনার্জি বেশি যদি হয়ে যায়, যদি বলছে দুজনেই তো সেম ক্যালোরি দিচ্ছে, তা আমার প্রোটিন বাড়ায় কি কার্বোহাইড্রেট বাড়ায়, দুটোর মধ্যে পার্থক্য নেই। কিন্তু দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। প্রোটিন না বাড়ে যদি আমি কার্বোহাইড্রেট বাড়াই, এনার্জি দিচ্ছি, সেটা ডিপোজিট হতে হতে সেটা ওবেসিটিতে দাঁড়িয়ে যাচ্ছে। যার জন্য আমাদের ডায়াবেটিস যখন হয় বা ওবেসিটি যখন ডায়েট দিই, তখন কার্বোহাইড্রেটটা একটু কম দেওয়ার চেষ্টা করি বা কম খেলে ভালো হয় আর কি। কিন্তু প্রোটিন পার্টটা আমরা বাড়িয়ে দিই যাতে ওই ক্যালোরি পার্টটা যেটা কার্বোহাইড্রেট থেকে ল্যাক হচ্ছে প্রোটিন পার্ট থেকে, সেটা মিট হয়ে যায়। কারণ কি, প্রোটিন পার্টটা আমাদের বিল্ডিং এর কাজ করছে এবং তার ফাংশন সম্পূর্ণ আলাদা। সে এই জিনিসটাতে পার্টিসিপেট করছে না। তার জন্য দুটো থেকে ক্যালোরি সেম হলেও দুটোর কিন্তু অ্যাক্টিভিটি বা বেনিফিট বা ফাংশন যেটাই বলো না কেন, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। একদমই, মানে এইটা বোঝাতে গেলে আমাদের 11-12 থেকে শুরু করতে হবে, যেটা বেস একদমই। নিউট্রিশনের। তো ওটা 6 মান্থস কার্বোহাইড্রেট কোর্স আর করে ফ্যাটের, বোঝানো যাবে হ্যাঁ, না, পসিবল না। একদম এইভাবে বোঝানো যায় না। তো এটা একদম ওখান থেকে শুরু করতে হবে। তো এবার যাদের কাছে এই বেসিক নলেজটা নেই, তো তাদের কাছ থেকে তোমরা কিছুতেই আশা করতে পারো না যে তাদের কাছে সঠিক জ্ঞানটা পাবে, কারণ তাদের বেসিক নলেজটাই নেই। নিউট্রিশনের বেসিকটা শুরু হয়ে যায় 11-12 থেকে, তারপর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এইভাবে গ্রাজুয়েশন থেকে আমরা আরো এক্সপার্ট যত যাই এগোতে থাকি। তো এই বেসিক জিনিসটা শেখার কিন্তু কোনো শেষ নেই, 11-12, রোজ হ্যাঁ, নতুন এগুলো নতুন শেখার। রিসার্চ আর বেরোচ্ছে। রোজ নতুন এবং নতুন যত জিনিস তুমি আসছে, পেশেন্টদের সাথে অ্যাটাচ থাকবে তত শিখবে। তুমি একবারে তত শিখে গেছো, প্র্যাকটিক্যাল গ্রাজুয়েশন করে এক্সপিরিয়েন্স বাড়বে। হসপিটালে ইন্টার্নশিপ করে শিখে গেছো মানে ওখানে স্টাক, তা কিন্তু নয়। রোজ নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, রোজ নতুন নতুন জিনিস, রোজ আপডেটেড। আমরা সেমিনার গুলোতে অ্যাটেন্ড করি, সিএমএ গুলোতে অ্যাটেন্ড করি, আম, বা পেপার্স গুলো যে বেরোয় রেগুলার, প্রত্যেক দিন নতুন নতুন আপডেটেড জিনিসপত্র। এখন ডায়াবেটিস ধরা পড়লে যদি এখন উচ্চ সেদ্ধ দিয়ে ভাত খেলে সুগার কমে যায়, সেই কনসেপ্টে মানুষ পড়ে থাকে, তাহলে আর মানুষ কখনোই মেথির ইম্পর্টেন্স বা মেথি জলের ইম্পর্টেন্স বুঝবে না।
কারণ এগুলো পরপর পরপর আবিষ্কার হওয়ার জিনিস এবং এগুলোর জন্য একদম আপগ্রেডেশন ভীষণভাবে দরকার। আপগ্রেডেশন দরকার। প্রত্যেক দিনের এডুকেশন, প্রত্যেক দিন সব থেকে বড় কথা যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা আমরা দিনে 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 গেইন করছি। আর একদম। জীবনটা মানে শেখার কোনো শেষ নেই। প্রত্যেক দিন আমরা শিখি। পেশেন্টের থেকেও আমরা শিখি, তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখি, তাদের যা যা কন্ডিশন আছে সেখান থেকে আমরা শিখি। প্রতিদিনই তো আমরা আপগ্রেডেড হচ্ছি। এবার যদি সেই 10 বছরের যে নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড যেটা সি গোপালনে ছিল, সেখানকার একটা ভ্যালু নিয়ে বলি এই তো এখানে এই প্রোটিনটা ছিল, কিন্তু 2017-তে যে অলরেডি আইএফসিডি এসে গেছে সেটার ধারণাটা নতুন কিন্তু এসে কেউ গেছে। রাখে না। হুম। তো এটা কে দেবে তোমাকে? এটা একজন এক্সপার্ট ডায়েটিশিয়ান দেবে, একজন ডায়াবেটিস এডুকেটর দেবে, নিউট্রিশনিস্ট দেবে, আদারওয়াইজ কেউ নয়। তো এই একদম একদম। ধারণাটুকু রাখা খুব দরকার। এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো মানুষের জীবনের সাথে অনেকভাবে জড়িত। তো এটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, আরেকটা একটু পার্ট, আমাদের কোনো ডায়েটিশিয়ানের সাকসেস যদি কতজন পেশেন্টের ওজন কমিয়ে মানে ইয়ে করা হয়, এক্স্যাক্টলি মূল্যায়ন করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, কোনো ডায়েটিশিয়ানের কাছে আমি গিয়েছিলাম, তার কাছে ডায়েট চার্ট নিয়ে আমার ওজন কমেনি। দেয়ার মাস্ট বি সাম আদার রিজন। হ্যাঁ, একজন সার্টিফাইড ডায়েটিশিয়ান তোমার ভালোভাবে ডায়েট চেক করার পর তোমাকে দিয়েছে, তোমার ডায়েট কমেনি, দেয়ার মাস্ট বি আদার রিজন। কারণ তুমি যে খাবারটা খাচ্ছ সেটাই তোমার ডাইজেস্ট হবে, অ্যাবজর্ব হবে, তারপরে এক্সকারশন হবে, অনেকগুলো প্রসিডিওর। বোথ আর সবগুলো কিন্তু সেম নয়। এবং এটা ওটার যদি তুমি মূল্যায়ন করো, শি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট ডায়েটিশিয়ান, এ এ এতগুলো পেশেন্টদের ওজন কমিয়েছে, সেটার মূল্যায়ন করাটা কিন্তু, ক্যাটাগরাইজ করাটা কিন্তু ভুল। অথবা তুমি একজন কোয়াকের কাছে গিয়ে, অবশ্যই হতে পারে তুমি ফল পেয়েছো, ওজন তোমার কমে গিয়েছে, হ্যাঁ, সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। তাকেও যে সে খুব সাকসেসফুল তাকেও সেইভাবে মূল্যায়ন করাটাও কিন্তু ভুল। হুম। কিন্তু ডায়েট ব্যাপারটা যেটা প্রথম থেকে আমি আর তামান্না বলে আসছে, সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু তোমার নিজের ওপরে, তুমি কতটা ভালোভাবে প্রথম থেকে মেনে আসছো। তুমি যেমন ভাবে মানবে তেমন ভাবে ফল পাবে। প্রথম থেকে তুমি জাজমেন্টাল যদি হয়ে যাও, একজন ডায়েটিশিয়ান বসে আছে, হি অর শি ইটসেলফ, হারসেলফ, হিমসেলফ অর হারসেলফ এজ আ ফ্যাটি পার্সন, ও কি ডায়েট চার্ট দেবে? হুম। তাহলে তুমি যদি সেই তারপরে এত কনসেপ্টটাই নিয়ে ছোট আসো যে ডায়েটিশিয়ান এক্সপিরিয়েন্স শুড বি নয়। স্লিম অ্যান্ড হ্যাঁ, লাইক ফিট অ্যান্ড লাইক দ্যাট। কারণ মোটা হওয়ার না অনেক রকম ফ্যাক্টর থাকে। একজন মোটা পার্সন একদম। তোমাকে সুস্থ হওয়ার জন্য ডায়েট চার্ট দিচ্ছে, তোমার সুস্থ হওয়ার জন্য। সে হতে পারে সে ফ্যাটি পার্সন, সে ফ্লেক্সিবল, তার কোনো রোগ নেই। ইউ আর ফিট বাট ইউ আর সাফারিং ফ্রম লটস অফ ক্রনিক ডিজিজ। বোথ আর নট ডিফারেন্ট। ও কিন্তু যে ফ্যাট আছে সে কিন্তু তোমার থেকে বেশি ভালো হেলদি, কারণ ও ফ্লেক্সিবল, ওর কোনো রোগ নেই। আর ফ্যাটি হওয়াটার জেনেটিক একটাও বড় কারণ থাকে। অনেকে জেনেটিক্যালিও ফ্যাটি হয়। হুম। সেক্ষেত্রে ডায়েটের পার্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, অনেকের ক্ষেত্রে কাজ করে না। হ্যাঁ, সেক্ষেত্রে তাকে জাজমেন্টাল প্রথম ভাবে হয়ে যাবেন না, যে ও তো নিজেই মোটা, আমাকে কি ডায়েট দিয়ে সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে দেখেছি ডায়েটিশিয়ান, অনেক মেয়ে আমি ইয়ে দেখেছি, যে ডায়েটিশিয়ান হতে চায় কিন্তু অ্যাপিয়ারেন্স এর জন্য তারা এই ফিল্ডে এগোতে চাইছে না। তাদেরকে আমি বলবো অলওয়েজ ওয়েলকাম, তোমরা প্র্যাকটিক্যালি ফিল করো, শেখার কোনো শেষ নেই। কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট বুঝিয়ে দেওয়া, তোমার কাউন্সেলিং স্কিলের উপর ডিপেন্ড করছে, তুমি পেশেন্টকে কতটা ভালো মডিফাই করতে পারো। একটা পেশেন্টকে মডিফাই করে বুঝিয়ে একটা প্রপার ডায়েটে নিয়ে আসা, সেটা তোমার সব থেকে বড় সাকসেস। সেটা থেকে ওজন কমলো কি কমলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তুমি যে পেশেন্টে একজন সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠছিল, 12টার সময় ব্রেকফাস্ট করছিল, রাত্রিবেলা অ্যালকোহল নিচ্ছিল, পুরো রোজ রাত্রে বিরিয়ানি নিচ্ছিল, তাকে তুমি সকালবেলা 9টার সময় ব্রেকফাস্ট করাতে পারছো, 1টার সময় লাঞ্চ করাতে পারছো, ইভিনিং স্ন্যাক্স করাতে পারছো, 9টার মধ্যে ডিনার করাতে পারছো, দ্যাট ইজ ইয়োর সাকসেস, দ্যাট ইজ ইয়োর ওয়ে অফ সাকসেস। সেটা থেকে ফল সে আস্তে আস্তে নিশ্চয়ই পাবে। অ্যান্ড কি পেশেন্স, পেশেন্সটা রাখা ভীষণভাবে দরকার। খুব দরকার জীবনে পেশেন্স। মানে শুধু যে ডায়েট বা লাইফস্টাইলের ক্ষেত্রে নয়, জীবনের প্রত্যেকটা পর্যায়ে পেশেন্স ইজ ইম্পর্টেন্ট। আমরা আমাদের ওয়েট মেশিন কোনোদিন আমাদের ইন্ডিকেটর হতে পারে না। আমরা না। লাইফস্টাইলটাকে কতটা হেলদি করলাম, কতটা নিজেদের আজকে একটা ভালো অভ্যাস, প্রত্যেক দিন যদি আমরা একটা ভালো অভ্যাস আমাদের প্রত্যেক দিনের জীবনে রাখতে পারি। আমি হয়তো আজকে ভাবলাম যে আমি আজকে তাড়াতাড়ি ঘুমাবো, এটা আমার একটা ভালো অভ্যাস, তাহলে কি আমার ওজন কমে যাবে? না, কিন্তু এটা একটা ভালো অভ্যাস হিসাবে যোগ হবে। আমি হয়তো কালকে একদমই ঠিক তাই। করলাম যে আমি আজকে এক্সট্রা কোনো বাইরের খাবার খাবো না, এটা আমার একটা ভালো অভ্যাস। একদিনই খাবো না, কিন্তু সেই না, দিনটা আমি আমি মাসে একদিন পুরো খাবো, এর ভিগারাসলি থেকে ফলো বেশি করবো। দিন খাবো না। আমি যদি মনে করি একদম। নেক্সট মান্থে আমার একটা ইনভিটেশন আছে, ঠিক আছে, তাহলে আমি ওই মান্থে বাইরের কোনো খাবার খাবো না, আমি নেক্সট মান্থ উইকেন্ড প্ল্যান। হ্যাঁ, আমাদের যদি আউটিং এইটা থাকে হচ্ছে আমরা একটা পরের ভালো মাসে এরকম অভ্যাস। ভাবে।
এটা অভ্যাস। প্রত্যেকটা এই ভালো অভ্যাসগুলো অভ্যাস আস্তে যদি আস্তে যত ভাবে তুমি অ্যাড করবে তত যত ভালো থাকবে। ভালোভাবে করতে পারবে তত তোমরা উপায় পাবে, মানে ফল পাবে আর কি। আর প্রত্যেক দিন যদি আমরা একটা একটা করে অভ্যাস ফলো করি না, দিনের শেষে এই যে একটা বছর শেষ হয়ে গেল, যে মানে নিউ ইয়ারটা তখনই আমার নিউ ইয়ার হবে যখন একদমই তুমি তাই। একটা ভালো, আমরা শুধু রোজ রেজলিউশনই হ্যাঁ, নিয়ে যাচ্ছি, ফলো আর করা রেজলিউশন হচ্ছে নিয়ে না। যাচ্ছি যে আজ আমি এই করব, কাল করব, কিন্তু আলটিমেটলি কিছুই করছি না। প্রত্যেক বছর একটার পর একটা দিন, মানে মাস কেটে যাচ্ছে এবং একটা বছর চলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আলটিমেটলি এই আমরা তো সবে নিজের জন্য নিউ ইয়ার শুরু কতটুকু হলো, করতে আজকে পারি। 4 তারিখ হয়ে গেল, 4 দিন অলরেডি হুম। গন। এবার এটা থেকে সেটাই আবার হচ্ছে বিভিন্ন কথা। রকম মানে কি বলতো এক্সকিউজেস চলে আসে, যে আজ তো নিউ ইয়ার, আজ তো ক্রিসমাস, আজকে তো পিঠে পার্বণ, আজকে তো এই অনুষ্ঠান, আজ তো প্রথমেই বিয়ে তো বাড়ি, কথায় আজ আমার আছে জন্মদিন, মানে 12 মাসে 13 পার্বণ আমাদের 13 পার্বণ, বাঙালিদের। তো হ্যাঁ, তো চলতেই থাকবে। ওটা করেই ওটা করেই ম্যাক্সিমাম মানুষের ঠিক আছে, আজকে জন্মদিন ঠিক আছে, আজকে বিয়ে ঠিক আছে, আজকে নিউ ইয়ার ঠিক আছে, আজকে 25th চলো হয়ে যাবে। তো ঠিক আছে, এগুলো তো ঠিক আছেই, কিন্তু এটার বাইরে যতটা করা যায়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একদমই তাই। আচ্ছা, এবার দেখো লাইফস্টাইলের এই ডিসঅর্ডারের কথা আমরা আলোচনা করছি, আমরা স্ক্রিন টাইম নিয়ে বললাম, এবার সব থেকে বড় সমস্যা হয়ে যায় মেন্টাল হেলথ। আমরা ফিজিক্যাল হেলথের কথা খুবই যারা ভাবি, সেটা নিয়ে খুব কনসার্ন, খুব ইয়ে আমার একটা আমার ওজন প্রচন্ড বেড়ে গেল, এ বাবা আমার সুগারটা আজকে বেশি এলো, আমার তো আজকে প্রেশার বেশি দেখাচ্ছে, আমার ইয়ে বেড়ে গেছে, কিছু একটা যে কোনো কিছু প্যারামিটার্স হতে পারে। তো এটা নিয়ে আমরা অনেকটা কনসার্ন থাকি, কিছু কিছু জায়গায় এই অ্যাওয়ারনেস এর সমস্যা রয়েছে। তবুও আমরা যতটা পারছি চেষ্টা করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলোর মাধ্যমে মানুষকে আরো বেশি অ্যাওয়ার করতে। কিন্তু সর্বোপরি যেটা মানুষ পিছিয়ে থাকে যে জায়গাটা, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। তো লাইফস্টাইলের ওপরে মেন্টাল হেলথ ভীষণ ভাবে রিলেটেড। আমরা লাইফস্টাইলটাকে একেবারেই ঠিক করতে চাই না। আমরা ওই যে বললাম না, আমরা একটা খুব হেলদি লাইফস্টাইলের দিকে যাই না, কিন্তু আমরা ওই লাইফস্টাইল বলতে আমরা একটা ল্যাভিশ লাইফস্টাইল বুঝি, কতটা ভালো করে সুন্দর করে নিজে অন্যের কাছে প্রেজেন্ট করা, কিন্তু প্রেজেন্ট নিজের করাটা। বডির কাছে, নিজের কাছে কতটা নিজেকে ভালো রাখতে পারলাম। আয়নার হুম, সামনে দাঁড়িয়ে আমি আজকে নিজেকে যদি কোয়েশ্চেন করি যে আমি আজকে আমার নিজের জন্য কি হেলদি অভ্যাসটা রেখেছি, তো একদমই তাই, আমার কাছে তুমি কোনো একদমই অ্যান্সার ঠিক থাকবে না। বলছো। হুম, তো একদমই এই তাই। মেন্টাল নিজের কন্ডিশন কাছে গুলো এই যেটা জায়গাতে মানে অনেকটা বেড়ে অ্যান্সারেবল যাচ্ছে। হওয়াটা। হুম। নিজের কাছে আমরা কতটা অ্যান্সারেবল হতে পারি। তারপরে ধরো প্রত্যেক দিনে এই যে বলছি আমরা ডিজিনেস কাজ করছে, ফ্যাটিক লাগছে, কারোর সাথে আমি ভালো ব্যবহার করতে পারছি না, হয়তো ইচ্ছার বিরুদ্ধেই হয়ে যাচ্ছে। তো এটা তো একটা সামহাউ মেন্টাল হেলথের উপরে এফেক্ট করছে। দিনে দিনে ডিপ্রেশনের সংখ্যা বাড়ছে। আর ক্লিনিক্যাল ডিপ্রেশন মানে একটা কোনো মজার ব্যাপার নয়, এটা একটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে। আমি আফটার প্রথমে কোভিড যেটা তো স্টার্ট করলাম এটা ডিপ্রেশন, বলে যে আমার হ্যাঁ তুমি মনটা আজকে ঠিক ওই খারাপ, কথাটা দিয়েই সেটাই বলেছিলে। সবাই প্রথমেই প্রথমেই সেটাকে আর কি মন খারাপ, মন খারাপ হ্যাঁ, আবার হয় ইগনোর নাকি? করে যায়, এই যে ইগনোর করে যায়। ইগনোরেন্সটা, এই তো সোশ্যাল আইসোলেশনটা হয়ে যায় টিনেজার্সদের মধ্যে, বিশেষ দেখা যায় তখন তারা ভালোভাবে মা বাবার সঙ্গে খুলে কথা বলতে পারে না, ফ্রেন্ডসদের সাথেও কথা বলতে পারে না, কারণ সারা হয়তো মজা করবে আর কি মারবে, ফাজলামো করবে। তো তার জন্য তারা ওদেরকেও বলতে পারে না, সামহাও ওটা নিজেদের মধ্যে নিয়ে রাখতে রাখতে না সোশ্যাল আইসোলেশন হতে হতে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনডাইজেশন, মেটাবলিক ডিসঅর্ডার, দেন ক্রনিক ডিজিজ, নেক্সট টু ক্রনিক ডিজিজ। একদমই। দিস ইজ এবার অলসো দেখো পার্ট অনেক অফ লাইফস্টাইল। পার্ট অফ লাইফ হয়ে গেছে একটা। এবার দেখো মানুষের মধ্যে একটা একা থাকার প্রবণতাও কিন্তু বেড়ে গেছে, এটাও মানতে হবে। সেটা একদমই ধরো তাই। কলেজ থেকে মোটামুটি ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে যায় বাইরে বাইরে থাকা, কিন্তু যখনই একটা চাকরির সময় চলে আসে না, অন্য শহর হতে পারে, অন্য জেলা হতে পারে, তো মানুষ কিন্তু আস্তে আস্তে একা থাকতে শুরু করে। এবং সব থেকে খুব কষ্টের ব্যাপার সেটা হচ্ছে মানুষ কিন্তু ওটাকে খুব বেশ অ্যাকাস্টম করে নেয়, এবং সেই জায়গা থেকে মানুষ ভালোবাসে যে আমি কারোর সাথে হুম, থাকবো না, আমি সোশ্যালিজম মানবো না, আমি সবার সাথে মিশবো না, এবং আমি একা থাকবো, সেটাই নাকি আমার মি টাইম। তো এইটা হ্যাঁ, আমাদের মিটাই। জীবনযাত্রাকে কতটা এফেক্ট ফেলছে, এবং সেই জায়গা থেকে মেটাবলিক ডিসঅর্ডারের সমস্যাগুলো কতটা আসছে, এটা একটু আমাদেরকে তুমি বলো। হ্যাঁ, এবার দেখো যেটা প্রথমেই বললাম যে একটার সঙ্গে একটা যেভাবে লিঙ্কড, হ্যাঁ, ধরো একা থাকাটা অনেকে এনজয় করে, হ্যাঁ, ইন্ট্রোভার্ট যারা আছে কথা বলতে ভালোবাসেন না। একজন মানুষ তাকে একা থাকতে হয় বাধ্য হয়ে। হুম, দুটো কিন্তু আলাদা। যে ইন্ট্রোভার্ট একা থাকছে, তার কিছু শেয়ার করতে সে ভালোবাসে না, উম, তাদের ক্ষেত্রে স্ক্রিন টাইমটা বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ আর হেলদি লাইফস্টাইল। আর যে একা থাকতে চায় না বাট থাকতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, কারণ কি তারা একটা কথা বলার মানুষ খুঁজছে, সে যেই হোক না কেন, সেটাও সে আস্তে আস্তে ডিপ্রেশনের শিকার হচ্ছে।
অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার হচ্ছে, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ একজন নেই যার সঙ্গে সে সারাদিনের গসিপ গুলো হোক বা সারাদিনের গল্পগুলো হোক সেটা একটু শেয়ার করবে। ঠিক আছে? দুটোই কিন্তু আনহেলদি লাইফস্টাইলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। হুম? তুমি যদি ইন্ট্রোভার্ট হও, তোমার যদি কারোর সাথে কথা বলতে না ইচ্ছা করে, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। বাট তোমার ক্লোজ ওয়ান, নিয়ার ওয়ান, হ্যাঁ, নতুন বন্ধু বানাতে বলছি না, তাদের সঙ্গে তোমার প্রবলেমটা অন্তত শেয়ার করো। হ্যাঁ? তাহলে কি হয়, অনেকটা হালকা ফিল হয়, অনেকটা হালকা ফিল হয়। মেন্টাল হেলথ, কলেজ খুলবে, খুললে এক্সাম হবে, নোটস নেই, পড়তে হবে, রিভিশন দিতে হবে, পড়াশোনা হয়নি, কালকে এক্সাম আছে, কমন আসবে কি আসবে না, লটস অফ প্রবলেম, লটস অফ ইস্যু। চাকরিতে প্রজেক্ট করতে হবে, কালকে পিপিটি প্রেজেন্টেশন আছে, ঠিকভাবে দিতে পারবো কি পারবো না, হ্যাঁ, আর এক্সপেন্স আছে, বাড়ি ভাড়া দিতে হবে, রেশন দোকান করতে হবে, লটস অফ প্রবলেম। হুম, এই যে এগুলো যখন মাথার মধ্যে একটা করে ঘুরপাক খাচ্ছে না, আল্টিমেটলি তোমার স্ট্রেস হরমোনটাকে বাড়িয়ে দিচ্ছে। আমি কাউকে স্ট্রেস না নিতে, এমন কোনো কাউন্সেলিং পার্ট আমি জানি না যে স্ট্রেস পার্ট কম, আমি হ্যাঁ মডিফাই করতে পারি, কিন্তু স্ট্রেস পার্টটা তোমাকেই করতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু অ্যাক্টিভিটিস আমাদের লাইফস্টাইলে অ্যাড করতে পারি, যেরকম যোগা হলো, এক্সারসাইজ হলো, মর্নিং ওয়াক হলো, ফ্রেশ যে এয়ারটা নেওয়া হলো, এই জিনিসগুলো যদি আমাদের লাইফে ইনকর্পোরেট করতে পারি, হুম, সেক্ষেত্রে আমাদের মেন্টালি, মানে ফিজিক্যালি তো হলো, মেন্টালি অনেকটা পিস এনে দিতে পারে। মেন্টাল হেলথ ঠিক থাকলে না, আমার রাতে সাউন্ড স্লিপটা হবে, সাউন্ড স্লিপটা ঠিক হলে আমার সাইকেল, যেটা প্রথমেই বলেছিলাম, ডাইজেস্টিভ সিস্টেম, হুম, তারপরে সে আনহেলদি লাইফস্টাইল হলেই আমার ইনডাইজেশন হবে, আজকে কনস্টিপেশন কালকে ডায়রিয়া, ঠিক আছে, আইবিএস হয়ে যাচ্ছে, স্ট্রেস হচ্ছে, অ্যালকোহল নিচ্ছে কেউ, সেখান থেকে হার্টের সমস্যাও অনেকের ক্ষেত্রে চলে আসছে, ওবেসিটি থেকে পায়ে ব্যথা, এই সমস্যাগুলো অনেক পেশেন্টদের মধ্যে দেখা যাচ্ছে। হুম, তো আর এই আইবিএস জিনিসগুলো ইকুয়াল টু কিন্তু তো স্ট্রেস ম্যানেজমেন্ট, একদম স্ট্রেস একদমই যত তাই, বেশি নিচ্ছে একদমই তাই, আইবিএস বেড়ে যাচ্ছে। একদমই তাই, একদমই তাই। হ্যাঁ, তো প্রথমে যেটা তুমি বললে পিসিওডি, এবার যেটা আমি যদি মেন্টাল ডিসঅর্ডারের সাথে কম্পেয়ার করি, একটা ইয়াং মেয়ে যার বন্ধু সার্কেলে কাউকে দেখে মনে হচ্ছে ভীষণ মোটা, চুল পড়ে গেছে, অ্যাকনে মার্কস রয়েছে, ঠিক আছে, বা মুড সুইং হচ্ছে, এবং সে এই জিনিসটার জন্য সোশ্যালাইজেশন করতে পারছে না বা সোশ্যালি কারোর সাথে মিশতে পারছে না, সে নিজেকে আইসোলেটেড করে দিচ্ছে। এবং আইসোলেটেড করে দেওয়ার ফলে কি হচ্ছে, সে নিজেই মনে মনে ভাবছে, মা বাবার সাথেও ডিসকাস করতে পারছে না এই সমস্যাটা। তখন কি হয়, আলটিমেটলি সে অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার হচ্ছে, এবং রাতে স্ট্রেস হরমোনের কারণে ঘুম হচ্ছে না, স্ক্রিন টাইমটা বেড়ে যাচ্ছে, এবং দিস আর অল রিলেটেড টু মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ যদি কারোর সাথে খুলে কথা বলতে না পারো, সেক্ষেত্রে এখন অনেক জায়গায় নতুন নতুন যোগা সেন্টার হয়েছে, ভালো একটা জায়গা থেকে যোগা আমাদের লাইফে ইনকর্পোরেট করতে পারি। মর্নিং ওয়াক, সকালবেলা ফ্রেশ অ্যারোবিক এক্সারসাইজ যেগুলো হয়, ব্রিস্ক ওয়ার্কিং যেটা হয়, সেগুলো করতে পারি। হুম, কারোর সাথে কথা বলতে পারি, স্ক্রিন টাইমটা কমাতে পারি, নিজের হবিতে ফোকাস করতে পারি। এই জিনিসগুলো যদি একটুখানি নিজের ইয়েতে করা যায় না, সবসময় যে বাদাম, ছোলা সেদ্ধ খেতে হবে, স্প্রাউট খেতে হবে, এবং আ ডিম সেদ্ধ খেতে হবে, এবং বাইরের খাবার খেতে হবে না, টাইমলি খেতে হবে। দ্যাট ইস, এর থেকেও না মেন্টাল পিসটা অনেক বেশি এফেক্ট করে। হুম? অনেকের ক্ষেত্রে, "ও ঠিক আছে, ৪০০ সুগার তো কি হয়েছে? নো প্রবলেম।" সেই পেশেন্টটা সারভাইভ করে যাবে। কিন্তু অনেকের ক্ষেত্রে ২০০ সুগার প্যানিক করছে, সে পেশেন্টটা কম সারভাইভ করে। ঠিক আছে? কারণ তার উইল পাওয়ারটা কম। ঠিক আছে? তার উইল পাওয়ারটা কম, কি সে ১ম থেকেই প্যানিক করছে। ১ম থেকেই টেনশন করছে। ১ম থেকে তার একটা মেন্টাল সাপোর্ট এর দরকার হয়। হ্যাঁ? তো মেন্টাল সাপোর্ট যদি সামহাউ না পাওয়া যায়, তো এই জিনিসগুলো নিজের লাইফে ইনকর্পোরেট করো। বেসিক্যালি আমি টিনেজার্সদের জন্য বলছি। যারা এই সমস্ত প্রবলেমের মধ্যে পড়ছে, তারা যোগা করতে হবে, ভীষণ মেন্টাল পিস দেবে। হ্যাঁ? তারপরে নিজের হবিতে একটুখানি ফোকাস করতে পারে। ভীষণভাবে স্যাটিসফ্যাকশন দেবে এই জিনিসগুলো। এক্সারসাইজ করা, ওয়াকিং করা, এই জিনিসগুলো। এই জিনিসগুলো যতটা করবে ততটা নিজের মেন্টাল হেলথটা ততটা ভালো থাকবে। ইটস অল রিলেটেড টু মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ থেকে তোমার লাইফস্টাইল এর মধ্যে ইনকর্পোরেট হবে একটা হেলথি লাইফস্টাইল। সেটাই তোমার ফিজিক্যাল হেলথ এর উপর এফেক্ট করবে। একদমই তাই, অনেক কিছু তোমরা করতে পারো, ট্রাভেল করতে পারো, তোমরা নাচ করতে পারো, যেটা তুমি বললে যে আগে শিখতাম এখন ভুলে গেছি কাজের চাপে। বাড়িতে বসে করো, এমনি এমনি করো, আয়নার সামনে দাঁড়িয়ে করো, নিজেকে দেখাও, নিজেকে খুশি রাখা তো সব থেকে বড় জিনিস।
মানুষকে দেখাতে হবে, স্টেজ পারফরমেন্স করতে হবে, দরকার নেই। তুমি সেলফ নিজের জন্য করো। স্যাটিসফ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেলফ কেয়ার খুব দরকার। কারোর হয়তো কিছুই ভালো লাগে না। আমি একবার আমি একটা আন্ডারওয়েট পেশেন্ট দেখছিলাম, তো ও স্ট্রেস ভুগছে আর কি, ডিপ্রেশনের পেশেন্ট। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার কি ভালো লাগে। ও বললো আমার সাজতে ভালো লাগে, মেকআপ করতে ভালো লাগে, হ্যাঁ, নিজেকে প্যাম্পারিং হ্যাঁ করতে আছে তো, ভালো লাগে। এখন অনেকেই সেটাই তো আছে করো, এরকম। হ্যাঁ, রিলস একদম করছে সেটাই করো। এগুলো করে। সেলফ কেয়ার ইজ হ্যাঁ, ভেরি মাচ নিডেড এখনকার দিনে। আর অনেক পিসিও পেশেন্ট থাকে যারা দেখছো, তাদের জন্য আমি একটু বলবো, যারা টিনেজার্স আছো তারা তো একরকম জায়গাতে যাচ্ছ, কিন্তু যারা অলরেডি 28-30-এর মধ্যে দিয়ে যাচ্ছ তাদের জন্য বলি, তারা খুব একটা একাকিত্বে ভোগে, যেটা নিয়ে আমরা কথা বলছি। তো এই জায়গায় পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করো। পজিটিভিটির উপরে কিছু নেই। নিজেকে যতটা বেশি পজিটিভ রাখতে পারবে, ততটা কিন্তু তোমরা এক ধাপ এগিয়ে যাবে ভালো লাইফস্টাইলের দিকে। পজিটিভ একদমই তাই। এনভায়রনমেন্ট তোমরা নিজেদের জন্য তৈরি করতে পারো, নিজেদের ভালো লাগার জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে পারো। কোনো ভালো অ্যারোমেটিক গন্ধ, এগুলো খুব পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তোমরা যে ঈশ্বরকে মানো, সেই ঈশ্বরের আরাধনা করতে পারো। সেই রিলেটেড কোনো চ্যান্টিং করতে পারো, যেটা যার কাছে অ্যাপ্লিকেবল, সেই জিনিসগুলোকে আরো নিজের লাইফে আনো। স্পিরিচুয়াল হেলথ কিন্তু WHO একটা অনেক হেলথের মধ্যে বেশি বলেছে, ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথের ফিজিক্যাল অনেক মেন্টাল ইম্পর্টেন্ট একটা হেলথের পার্ট, থেকেও তুমি খুব সুন্দর বললে স্পিরিচুয়াল হেলথ স্পিরিচুয়াল হেলথ একদম বা হেলথটা খুব খুব অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আর মেন্টাল পিসও দেয়, ভীষণ ভাবে মেন্টাল পিস দেয়। খুব দেয়, খুবই যখন দেয়। তুমি দেখবে না তোমার সব দিক মনে হচ্ছে যে অল আর ক্লোজড, তুমি এই জিনিসটা চ্যান্টিং বা যেটা তুমি বললে এই জিনিসটা করলে মানুষের মনে অনেকটা বেশি শান্তি আসে। মানসিক শান্তিটাও খুব 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 ইম্পর্টেন্ট। হুম। ডায়েটের পাশাপাশি মানসিক শান্তিটা, কারণ মানসিক শান্তি না থাকলে তুমি যত ভালো ডায়েট করো না কেন, ইটস নট ওয়ার্কিং। হ্যাঁ, তুমি খেলে যে তোমার অ্যাবজর্ব হবে তা কিন্তু নয়। আমি ডিম সেদ্ধ খাচ্ছি এবং ডিম সেদ্ধে যতটা প্রোটিন আছে, হাই বায়োলজিক্যাল প্রোটিন, তোমাকে বলে দিল একজন এক্সপার্ট, ডিম খাও, হাই বায়োলজিক্যাল প্রোটিন আছে, ইটস ওয়ার্কিং, তোমার মাসেল বাড়বে। কিন্তু তুমি যদি একটা নেগেটিভ পার্সন হও, তুমি যদি ভেতর থেকে একজন ডিপ্রেসড পার্সন হও, তুমি যতই ডিম সেদ্ধ খাও, ইটস নট ওয়ার্কিং। এটা তোমার ততটা অতটাও প্রোটিন তোমার শরীরের ভেতরে গিয়ে তৈরি হবে না। হুম। এটা খুব কারণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মেন্টাল একটা পিস। হরমোন আছে, হুম। প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা কাজ আছে। তুমি যদি স্ট্রেস হুম। হরমোন অলরেডি বাড়িয়ে বসে থাকো, তাহলে তুমি যতই হেলদি খাবার খাও, যত ভালো প্রোটিন খাও না কেন, সেটা তো অ্যাসিমিলেশন হবে না, মানে বিভিন্ন কোষ আর কলার গিয়ে অঙ্গীভূত হবে না। অঙ্গীভূত হতে হবে, তো তবে তো আমি মেটাবোলাইজ হবে, তবে সেখান থেকে এনার্জি আসবে, তবে আরো বড় বড় পার্ট আছে। তো অ্যাসিমিলেটটাই একদম তো তুমি একদম করতে পারছো না। তো কোষ ও কলায় অঙ্গীভূত, একদম সহজ ভাষায় বলতে গেলে সেটা করছো না, তো একদম। তাহলে কি করে হবে বলো? তো এই হ্যাঁ, সমস্যাগুলো আর কি রয়েই যায়। এবার এর পাশাপাশি আর একটা বড় জায়গা থাকে, সেটা হচ্ছে অ্যাডিকশন, যে কোনো কিছুতে নেশা। তো এটা লাইফস্টাইলকে কতটা এফেক্ট ফেলে, এইটা একটু তুমি আমাদের বলো। অ্যাডিকশন তো ভীষণ ভাবে, এটা তো একটা বাচ্চা মানুষও বলে দিতে পারবে যে আমরা এখন প্রথমে যেটা বলে লাভিশ লাইফস্টাইল যেটা আছে, উম, তখন একটু বাড়ে গিয়ে ড্রিঙ্ক করতে হবে, ইটস অল অ্যাবাউট আ পার্ট অফ, বা সোশ্যালাইজেশন করার জন্য আমাকে একটু ড্রিঙ্ক করতে হয়। অনেক পেশেন্টরাই এসে বলে যে একটু মিটিং ইটে থাকলে করতে হয়, ইটস ওকে, নো প্রবলেম, ডোন্ট মেক ইট অ্যাডিকশন। হুম। এবার রোজ আমাকে খেতেই হয়, আদারওয়াইজ আমার হবে না, ঘুম আসবে না, এই জিনিসটা যাতে না হয়। হুম। আমি এই অ্যাডিকশন অ্যাডিকশন শুধু যে অ্যালকোহল বা টোব্যাকো বা এগুলোর প্রতি নয়, ফোনের প্রতি অ্যাডিক্টেড, এটাও একটা অ্যাডিকশন। ভিডিও গেমের প্রতি অ্যাডিক্টেড, এটাও একটা অ্যাডিকশন। ইটস অলসো পার্ট অফ আ লাইফস্টাইল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ফোন বলি বা ভিডিও গেম বলি, ইটস রিলেটেড টু মেন্টাল হেলথ। আমি যদি অ্যালকোহল বলি বা টোব্যাকো বলি, এগুলো আমাদের ফিজিক্যাল হেলথ। হুম। তো এই জিনিসটা আমাদের এই লাইফস্টাইলের সঙ্গে ভীষণ স্ট্রংলি রিলেটেড। এই জিনিসটা যতটা বেশি মডিফাই করা যায় না, এটা তো হেলদি লাইফস্টাইলের ফার্স্টে বলা যেতে পারে। আমি ডায়েট পরও করবো, আগে যেগুলো আমি বাজে জিনিস করছি সেটা আগে চেঞ্জ করি। বাজে মানে তুমি অ্যালকোহল নিচ্ছ মানে তুমি বাজে, আই এম নট অ্যাড্রেসিং, আমি সেটা বলছি না। ডোন্ট মেক ইট আ লাইক অ্যাডিকশন। অ্যাডিকশন জিনিসটা কিন্তু আলাদা, মানে ওটা ছাড়া আমার হবে না, এরকম জিনিস যাতে ক্রিয়েট না করা হয়। তুমি খেতেই পারো। হুম। বানানো হয়েছে খাওয়ার জন্য, এবং এগুলোর যথেষ্ট হেলদি বেনিফিটসও রয়েছে। প্রত্যেকটা অ্যালকোহলের হেলদি বেনিফিটসও রয়েছে, তুমিও জানো। হেলদি বেনিফিটসও রয়েছে হুম যখন হুম। এটা ঠিকঠাক পরিমাণে খাওয়া হয়। হ্যাঁ, প্রত্যেকটারই পরিমাণ রয়েছে।
এবং এটা যখন ঠিকঠাক পরিমাণে খাওয়া হয় এটা আমাদের শরীরে হেলদি ভাবে ওয়ার্ক করে। কিন্তু যখন এটা আমি এক্সিড করে যাই, মানে অতিরিক্ত পান করি, অতিরিক্ত পরিমাণে খাই, তখনই কিন্তু আমাদের হেলথের উপরে এফেক্ট পড়ে। আজকে একবার খেয়েছি তার জন্যই হবে তা নয়। যখন এটা দিনের দিন হতে থাকে এবং হতে হতে যখন দেখবে তোমার ওটা ছাড়া চলছে না, তখনই কিন্তু ওটা অ্যাডিকশন তৈরি হয়ে গেছে। এবং যখনই যেই মুহূর্তে ওটা বুঝতে পারবে অ্যাডিকশন হয়ে গেছে, তখনই কিন্তু তোমার ওই হেলথে ওটা এফেক্ট করতে শুরু করে দিয়েছে। তখন তোমাকে একটু পেছনের দিকে সরে এসে ওটাকে করতে হবে, উইথড্র করতে হবে এই হ্যাবিটটাকে। আদারওয়াইজ তোমাকে কিন্তু অনেক ক্রনিক রোগের মধ্যে এটা ফেলে দিতে পারে। সবার আগে আমাদের লিভারটা ও কিন্তু একদম নষ্ট করে। অনেক কম বয়সী ছেলেরা আছে, মেয়েরা আছে যাদের অ্যালকোহলের জন্য কিন্তু লিভারটা নষ্ট হয়ে গিয়েছে এবং তারা এটা মানে মারাত্মকও হতে পারে। তো যতটা পরিমাণে হোক এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। অনেকে আছে বলবে যে ও তো রোজ খায়, ওর কিচ্ছু হয় না, আমি একদিন খেয়েছি আমার সমস্যা হয়ে যাবে। প্রত্যেক মানুষ কিন্তু আলাদা। প্রত্যেক মানুষের বডি কম্পোজিশন আলাদা, রিকোয়ারমেন্ট আলাদা, চাহিদা আলাদা। ওর হচ্ছে না বলে আমার হবে না, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু ওর হচ্ছে বলে আমার হবে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো একটা অ্যাডিকশন, সেটা স্ক্রিন টাইম হোক বা অ্যালকোহল, টোব্যাকো হোক বা অন্য কোনো কিছুরই অ্যাডিকশন কিন্তু আমাদের আনহেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে। অ্যাডিকশন ডোন্ট মেক ইট এ অ্যাডিকশন। কোনো কিছু অ্যাডিকশন করা উচিত না, আমার এটা ছাড়া হবেই না। এই মেন্টালিটি যদি কোনো কিছুতে থাকে, শুধুমাত্র স্ক্রিন টাইম বা অ্যালকোহল না, কোনো কিছুর প্রতিও এই জিনিসটা থাকলেই না চা তাদের প্রতি চা এক্সপেকটেশনটা, খাওয়ার হ্যাঁ, প্রবণতা এক্সপেকটেশনটা বেড়ে অনেক যায় এবং মানুষের আছে। তখনই আমার মাইন্ডটা বিগড়ে যাবে একদমই। চা তো খুব ইম্পর্টেন্ট দৈনন্দিন চা জিনিস, মানে আমাদের প্রচন্ড বাড়িতেই ভাবে রয়েছে। মানুষের মধ্যে চলে, মানে চা ছাড়া হ্যাঁ, নাকি মানে চলেই চাটা না। লাগবেই, লাগবেই, চা লাগবেই। লাগবে। এবং আমরা প্রথমেই জানি যে চায়ের মধ্যে কত অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে, যেগুলোর সঙ্গে খাবার খেলে আমাদের খাবারের মধ্যে উপস্থিত বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট ট্রেস এলিমেন্ট গুলো আমাদের শরীরের ভিতরে অ্যাবসর্ব হয় না। এটা জানা সত্ত্বেও অনেকে চা খায়, কারণ তারা এটাকে হ্যাবিট বানিয়ে ফেলেছে, অ্যাডিকশন বানিয়ে ফেলেছে এবং তারা এটাকে চেঞ্জ করতে পারছে না। এবং যখনই কোনো জিনিস অ্যাডিকশন হয়ে যায়, তো খুব ইম্পর্টেন্ট হলো গিয়ে আম সেটাকে আস্তে, আস্তে করে উইথড্র করা। মানে ধরো আমি সারাদিনে উম সাপোজ ১২ টা সিগারেট খাই। ঠিক আছে? কেউ ১২ টা সিগারেট খাচ্ছে। কালকে থেকেই আমি তোমাকে কাউন্সেলিং সেশন দিলাম এবং কালকেই আজকে থেকেই তোমার কাছে প্রমিস চাইছি যে কালকে থেকে তুমি একটাও সিগারেট খাবে না। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম। কারণ সেই মানুষটার সেলগুলো, অর্গানস গুলো অলরেডি অ্যাডিক্টেড টু সিগারেট। তাকে যখন আমি ফট করে বলব যে বন্ধ করে দিন, তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, সেই অর্গান গুলো ঝামেলা করবে। তখন তাকে করতে হবে কি, ১২ টার জায়গায় কালকে আপনি ১০ টা নিন। পরের দিনকেও ১০ টা নিন, তারপরের দিন ১০ টা নিন, তারপরের দিন ৮ টা করুন। ঠিক আছে? তারপরের দিন ৮ টা নিন, তারপরের দিন আপনি ৬ টা করুন। যেকোনো অ্যাডিকশন, স্ক্রিন টাইম হোক, চা বলো বা অ্যালকোহল বলো, টোব্যাকো বলো, যেকোনো জিনিসই অ্যাডিক্টেড হয়ে গেলে না আস্তে, আস্তে করে সেটাকে স্টপ করতে হবে। একদম কারণ ফট করে বন্ধ অ্যাডিকশন, করা যায় যেমন না। ধরো তুমি স্মোকিং এর কথাটা বললে, সিগারেট স্মোকিংটা আমাদের কিন্তু অক্সিটোসিন বাড়িয়ে দিচ্ছে। ওই যে হ্যাঁ, একদম, আমি একদম। মেন্টাল হেলথের সেশনে এটা বলা হয়েছিল। কারণ আমরা কেন কাজটা করছি আমরা জানি, যেটা তুমি বললে যে সে কিন্তু জানে এটা খারাপ, কিন্তু তাও করে। কেন করে? কারণ তার ভালো লাগে করতে। তার মানে কোথাও গিয়ে হ্যাপি হরমোন গুলো রিলিজ হয়, তার ভালো লাগছে। হুম, হুম, হুম। এইবার তুমি যেমন বললে যে হঠাৎ করে যদি আমি বন্ধ করে দিতে বলি, সে যদি করে ফেলে তাহলে কিন্তু মারাত্মক একটা সমস্যা, তার নার্ভাস হ্যাঁ, কারণ সিস্টেমে ওটা তো প্রবলেম হ্যাবিট আসতে হয়ে পারে। গেছে। হ্যাবিট হয়ে গেছে। হ্যাবিট হয়ে গেছে। তো হুম। আমরা কমাবো, কিন্তু গ্র্যাজুয়ালি কমাবো, ধীরে ধীরে। আস্তে, আস্তে, ব্যাড আস্তে, হ্যাবিটটা আস্তে। যতটা দিনে। আর হ্যাঁ, একটা জিনিস এখানে মনে রাখা জরুরি, সেটা হচ্ছে পেশেন্স। পেশেন্স বা ধৈর্যটা কিন্তু রাখতে হবে। কারণ ধরো আমি একটা সেশন নিলাম, কাউন্সিলিং করালাম, তারপরে আমি ঠিক করলাম যে হ্যাঁ আমি একদম স্মোকিং ছেড়ে দেবো, আমি অ্যাডিকশন ছেড়ে দেবো, আমার আর কোনো নেশার কিছু থাকবে না, এবং সঙ্গে সঙ্গে আমি ফল পেয়ে যাব, এই ধারণাটা কিন্তু মন থেকে এটাও সরাতে হবে। কিন্তু ভুল। হুম, হুম। হ্যাঁ, কারণ তুমি এত দিন ধরে তোমার শরীরের উপর অত্যাচার করেছো, তুমি তার ফল পেয়েছো, তো তুমি আজকে বন্ধ করে তুমি কালকেই ফল পেয়ে যাবে, সেটা তো হতে পারে না। একদমই, এটা এই হবেও আশাটা না। করাও ভুল। এই আশাটা করাও এই ভুল। আশাটা করাটাও ভুল। তো ওজন এটা কমানো পেশেন্স বাড়ানোর রাখতে ক্ষেত্রেও হবে। সেম। তুমি আজকেই ডায়েট শুরু একদম। করেছো, তুমি আজকে আমাকে এক্ষুনি ডায়েট চার্ট দিয়ে দিন, এক্ষুনি এক্ষুনি চাই, আমার এক্ষুনি আমি শুরু করতে চাই, হ্যাঁ, তো এক্ষুনি তুমি চাই। এক্ষুনি কালকে এক্ষুনি থেকেই ফল আমি পেয়ে ফলো যাবে, করব। সেটা কি করে হবে? একদম, একদম। বডিকে সময় দিতে হবে, নিজের শরীরকে সময় দেওয়া, আর এখন তাকে না মানে সেই ব্যাপারটা জায়গায় হয়ে হ্যাবিচুয়েট গেছে কি, করানো। আমার
সামনে বিয়ে, ওজন কমাতে হবে, সামনে আমার ফাংশন আছে, ওজন কমাতে হবে, বা সামনে পুজো আছে, পুজো অফার, বাবারে কত গ্রুপে পুজো অফার দেখতে পাই আমি ডায়েট চার্টের উপরে। আমার সেগুলো দেখলে সত্যি হাসি পায়। আমি যাকে একটা, আমার যে ফিজ পুজোর আগে, আমি ডায়েটিশিয়ান, আমার একটা ফিজ রয়েছে, একটা নমিনাল চার্জ রয়েছে, যার জন্য আমি পেশেন্টদের থেকে আমার মূল্যবান সময়টা দিচ্ছি এবং তাদের থেকে সেইটার বিনিময়ে একটা ফিজ নিচ্ছি। হতেই পারে অনেক ডায়েটিশিয়ান, খারাপ বলছি না, কিন্তু এটা তার মানুষের উপর না একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তখনই সে বার্গেনিং করতে শুরু করে, যেটা কিন্তু ডাক্তারদের সঙ্গে সেটা করতে পারে না। ডাক্তারদের হোয়াট এভার দ্য ফিজ, হি অর শি হ্যাজ টু পে। কিন্তু ডায়েটিশিয়ানদের সাথে না, এসে বার্গেনিং, যখন এসে বার্গেনিং করে তখনই তোমার আইডেন্টিটিটার উপরে কোশ্চেন পড়ে। তাহলে আমি এত বছর ধরে কি পড়াশোনা করলাম? এই এই কোনো না কোনো জায়গায় না আমাদের জায়গাটার জন্য আমরা নিজেরাই দায়ী। ঠিক আছে? তো যখনই কোনো জায়গায় অফার, ফি, মানে 50% অফ, আম ফ্যামিলি ইয়ে কোনো রকম অফার দিচ্ছে না, তখনই না পেশেন্টদের কাছে এই জিনিসটা চলে যাচ্ছে যে আ ওটা তাহলে বার্গেনিং করা যায়, কম করা যায়। আমরা হ্যাঁ, ডায়াগনস্টিক সেন্টারে অফার দেখতে পাই। ডক্টর ফিজে কোনো অফার থাকে? ডক্টর এটার ফিজে জন্য কিন্তু কিছু কোনো অফার সংখ্যক থাকে না। কিছু সংখ্যক আমাদের মধ্যেই কিছু সংখ্যক মানুষ দায়ী আর কি। হ্যাঁ, সেই ডক্টর জায়গা ফিজে কিন্তু থেকেই অফার আজকে এই থাকে না। সমস্যাটা। অফার থাকে ডায়াগনস্টিকে, আপনি ফাস্টিং করুন, পিপিটা আজকের জন্য 50% অফ, বা আপনি এটা করলে ফাস্টিংটা ফ্রিতে হচ্ছে। ডায়াগনস্টিক সেন্টারে হয়, কিন্তু ডক্টর ফিজে হয় না। ডক্টর হোয়াট এভার দ্য ফিজ, ডক্টর কিন্তু সেই ফিজটাই নেয়। তাহলে আমাদের ক্ষেত্রে যখন আমরা এই জায়গাটা করে দিয়েছি, পেশেন্টদের কাছে অটোমেটিক্যালি চলে যায় যে আমরা ফিজের জন্য আমরা বার্গেনিং করতে পারি। এটা মানে আলু পটল নয়। হ্যাঁ? কেউ ২ বছর এক্সপেরিয়েন্স এ যার যা ফিস, কার ৫ বছর এক্সপেরিয়েন্স, যে যা ফিস, যা হোয়াট এভার দ্য ফিস, সেটা তার ফিস। তোমার পছন্দ হলে তুমি নেবে, নাহলে নেবে না। আমি তো ওই ডায়েটিশিয়ান এর থেকে নিয়েছিলাম, এই ডায়েট চার্টের টাকা নিয়েছিল, এই ডায়েটিশিয়ান এর থেকে এই ডায়েটের, তাহলে সেটা তার ফিস। হ্যাঁ? তার ফিস আলাদা, তার ফিস আলাদা। এই যে কনসেপ্ট গুলো না, এই জিনিসগুলো ভীষণভাবে আমি ফেস করেছি এত বছরের কেরিয়ারে। এর জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। হুম, আমরাই দায়ী। এটাও কিন্তু মানুষের মধ্যে এই ধারণাটা এনে দেয় যে ও বেশি নিচ্ছে মানে ওর কাছে বেশি এফেক্টিভ, কম নিচ্ছে মানে এর কাছে কম এফেক্টিভ। দ্যাট ইজ নট। হুম? আমরা ডক্টরের কাছে, একই ডক্টরের গাইনোকোলজিস্ট হোক, এন্ডোক্রিনোলজিস্ট হোক, আ সম বিভিন্ন রকম জায়গায় ডাক্তাররা জায়গা বেসিস এ প্র্যাকটিস করে এবং তাদের ফিস আলাদা হয়। তার মানে কি সে কম পড়াশোনা করেছে, এ বেশি পড়াশোনা করেছে? দ্যাট নট। হ্যাঁ? তো এটাও খুব ইম্পোর্টেন্ট পার্ট। একজন এক্সপার্ট এর থেকে অ্যাডভাইস নেওয়া, ঠিকঠাক লোকের থেকে অ্যাডভাইস নেওয়া। একদমই তাই। থ্যাংক ইউ এটা বলার জন্য। কারণ মানুষের কাছে এই জায়গাগুলো খুব মিসকনসেপশন হয়ে ভরপুর হয়ে থাকে। আর সত্যিই তো এগুলো এসে মানে বার্গেনিং করে, কতটা সাহস পায় সেই জায়গা থেকে, এবং আমরাই সেই সাহসটা করে দিই। আমরা আমাদের করে মধ্যে দিয়েছি কতিপয় জায়গাটা। মানুষ, আমাদেরই হ্যাঁ, দোষ, আমাদেরই করে দোষ। দিয়েছে তো এই জায়গাটায়। যাই হোক, তো আমরা আমাদের টপিকটাতে একটু ফিরে আসবো। অলমোস্ট আমরা শেষের দিকেই চলে এসেছি। তো আমরা লাইফস্টাইল নিয়ে কথা বলছি। একটা খারাপ লাইফস্টাইল হলে কি কি হতে পারে, বা ভালো লাইফস্টাইল হলেও বা আমাদের সাথে কি কি হতে পারে সেগুলো আমরা আলোচনা করছি। তো আমি একদমই এরপর যেটা জিজ্ঞাসা করব, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। কারণ এই যে ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাস, এই দুটোর ওপরে ভিত্তি করেই আমাদের বর্তমান সমাজে আমাদেরই মধ্যে কিছু কিছু ডিসঅর্ডার বা ডিজিজ মাত্রাতিরিক্ত ভাবে বর্তমানে বেড়ে চলেছে। তো লাইফস্টাইল যদি আমরা খারাপ রাখি, তাহলে সেই জায়গায় কোন কোন রোগগুলো এর মধ্যে পড়ে, এবং সেটা নিয়ে তুমি একটা ছোট্ট করে আমাদের বলবে। কারণ লাইফস্টাইল ডিসঅর্ডার কিন্তু এখন মানুষের মধ্যে মানে ছয়লাপ হয়ে গেছে, বিভিন্ন মানুষের মধ্যে। তো এই জায়গাগুলো একটু অ্যাওয়ারনেস এর জন্য রাখা, কারণ যাতে একটু ডায়েট এক্সারসাইজের জায়গা থেকেও বড় ব্যাপার লাইফস্টাইলকে মেনটেন করা, মডিফাই করা। যেটা তুমি বললে যে মডিফিকেশনটা খুব জরুরি এই জায়গায়। তো লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে একটুখানি বলে, এবং কোন কোন রোগগুলো এখন এই সামনে চলছে, আর আরো বেশি আগামী দিনে এটা আসতে চলেছে। লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে ধরো যদি তুমি বলতে চাও, আমাদের সেশনের প্রথম থেকেই চলছে কিন্তু, স্পেসিফিক্যালি সেশনের প্রথম থেকেই আমরা এটা জিনিসটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে সবার আগে তুমি যেটা ডিসকাস করেছিলে পিসিওডি ছিল। ঠিক আছে? পিসিওডি ভীষণভাবে রিলেটেড টু লাইফস্টাইল, এবং পিসিওডি ধরা পড়ার পরেই প্রথম অ্যাডভাইসটা এটাই থাকে যে ইউ হ্যাভ টু রিডিউস ওয়েট অ্যান্ড ইউ হ্যাভ টু মডিফাই ইউর লাইফস্টাইল, হোয়াট এভার দ্য লাইফস্টাইল, তুমি যে লাইফস্টাইল,
একজনের পিসিওডি, আমি সাপোজ বলছি একজনের পিসিওডি ধরা পড়লো এবং আম, সে হয়তো কলেজ গোয়িং স্টুডেন্ট, হ্যাঁ, এবং সে সেরকম বাইরের খাবার খায় না, তার কোনো বাইরের কোনো অ্যাডিকশন নেই, সে দিব্যি পড়াশোনা করছে, লিকল নিয়ে দেখা গেল যে সে ঠিকঠাক টাইমে খাবারই খায় না। ঠিক আছে, এই ঠিকঠাক টাইমলি খাবারটা না খাওয়াটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আমি রিকল নিয়ে বুঝলাম সে মাছ খায় না, ঠিক আছে, সে মাছ পছন্দ করে না, তো আই হ্যাভ টু ইনকর্পোরেট দ্য আদার সোর্স অফ প্রোটিন ইন দ্য ডায়েট, কারণ সে কার্বস এর উপরেই আছে, নুডলস খাচ্ছে, নুডলস খেতে ভালোবাসে, ভাত খেতে ভালোবাসে, রুটি খেতে পারে, কিন্তু মাছ খেতে ভালোবাসে না, মাছে গন্ধ লাগে, অনেক পেশেন্ট প্রচুর রয়েছে এরকম। ঠিক আছে, তো লাইফস্টাইল যদি রিলেটেড টু ডিসঅর্ডার বা ডিজিজের কথা আমি বলি, সবার প্রথমে যদি আমি বলতে চাই বর্তমানে যেটা ভীষণ ভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিসিওডি। ওবেসিটি তো অবশ্যই রয়েছে, এবং ওবেসিটির সঙ্গেই মানে বন্ধুর মতো হাতে হাত জড়িয়ে ধরে যদি বলতে পারি তাহলে ডায়াবেটিস, হাইপার টেনশন, পরপর সব, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এবং লাস্টলি মোস্ট ইম্পর্টেন্টলি কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার ইজ অলসো রিলেটেড টু আনহেলদি লাইফস্টাইল। হুম, আনহেলদি লাইফস্টাইল, তারপরে যদি বলি আমি আইবিএস, এবং এই প্রত্যেকটাই কিন্তু একটার সাথে একটা লিঙ্কড। হুম, এবার যদি কোনো পেশেন্টে 10 বছর, 15 বছর, 20 বছরে ডায়াবেটিস থাকে, তার থেকে কিডনি ফেলিয়ার হবে, ইট ইজ অলসো রিলেটেড। তাহলে আলটিমেটলি কিন্তু একদম তুমি যদি একদম গোড়া থেকে ঠিক না করো, সে তোমাকে কিন্তু একটা এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি শুধু দাঁড়িয়ে মেডিকেল এক্সপেন্স গুনবে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করা, টাইমলি খাওয়া, একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা যতটা না তোমার কাছে ইম্পর্টেন্স মনে হচ্ছে, তখন দেখবে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবং ইউ শুড ফলো, তোমাকে ফলো করতে হচ্ছে, টাইমলি মেডিসিন খেতে হচ্ছে, টাইমলি ওয়ার্কআউট করতে হচ্ছে, টাইমলি ডায়েট ফলো করতে হচ্ছে, এবং তুমি সেটা করছো, কিন্তু তখন আলটিমেটলি করে কিন্তু কোনো লাভ নেই। আমার যেখানে কাজ করা না সেটা হচ্ছে শুরুতেই, শুরুতেই আমাকে কাজটা করতে হবে। এবং অবশ্যই আমি বলি কিছু ডিজিজ ডায়েট লাইফস্টাইলের উপরে থাকে না, কিছু জেনেটিক্যাল ডিজিজ থাকে, সেখানে এটা একদম এক্সেপশনাল কেস। কেউ কেউ এসে বলতে পারেন দিদি আমার তো হেলদি লাইফস্টাইল, আমি কিছু করিনি, আমি কিছু খাই না, আমি সবকিছু মেনটেন করি, বাট ওয়াই মি? এই কোশ্চেনটা কিন্তু আসে, ওয়াই মি? অবশ্যই দেয়ার আর মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, পিসিওডি, ডায়াবেটিস আর মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, এগুলো ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন এগুলো আমাদের হাতে আছে বলে আমরা করছি বলে সাম এক্সটেন্ট আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি প্রথম থেকে। কিন্তু কিছু ফ্যাক্টর থাকে যেরকম জেনেটিক, সবার প্রথমে জেনেটিক ফ্যাক্টরস, এগুলোর জন্য মানুষ রোগে আক্রান্ত হয় এবং সেখানে আমাদের কিছু করার থাকে না। সেক্ষেত্রে মানুষ আক্রান্ত হওয়ার পরেই এই জিনিসগুলো যতটা সম্ভব হোক ফলো করতে শুরু করে, এবং ডায়েট হোক লাইফস্টাইল হোক কন্ট্রোল করে মেডিসিনাল সাপোর্ট নিয়ে ব্যাপারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। কিন্তু যাদের এরকম কোনো ইস্যু নেই, মানে জেনেটিক্যাল কোনো ইস্যু নেই, নর্মাল পার্সন, তাদের ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই ভীষণ ক্রনিক ডিজিজ গুলো কিন্তু বা ডিসঅর্ডার গুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি প্রথম থেকেই। আমি একটা কথা বলি সবাইকে যে প্লিজ আপনারা একবার হসপিটাল বা কোনো ক্লিনিক ভিজিট করবেন, এমনি এমনি করবেন, সামনে দিয়ে একটু যাবেন, বা হসপিটালের সামনে যদি কারোর কোনো ঈশ্বর না করুক কেউ থাকেন, তো একবার তাদের কাছ থেকে একটু শুনে দেখবেন, দেখবেন যে কি অবস্থায় মানুষ থাকছে, কত মানুষকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে, কত মানুষ হুইল চেয়ারে যাচ্ছে, কত মানুষ তো আনএবল টু ওয়াক এরকমও থাকে, হাঁটতেই পারছে না, প্যারালিসিস হয়ে গেছে বডি। হ্যাঁ, বিভিন্ন রোগ থাকতে পারে, কিডনি প্রবলেম নিয়ে কত মানুষ ভর্তি হচ্ছে হসপিটালে প্রতিদিন। তো একবার চিন্তা করে দেখুন যে এই অবস্থাটায় যদি আমি না যেতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে। তো আহ তুমি হচ্ছে তোমার লাইফের সেই সারথি বা কান্ডারি বলতে পারো, যেটা তুমি চালনা করবে নিজেকে। তো হুম, আমার কাছে দুটো রাস্তা আছে, তো আমি কোনটা চুজ করব সেটা সম্পূর্ণ আমার উপরে বর্তায়। তো আমি যেটা চুজ করব, লাইফ কিন্তু তোমাকে সেটাই ফিরিয়ে দেবে। তো এই জায়গাগুলো আমাকে চুজ করে নিতে হবে যে আমার ফিউচার আমি নিজে ঠিক করতে পারি, আমার এক একটা অভ্যাস দিয়ে, আমার এক একটা জীবন যাত্রার জীবন শৈলী দিয়ে, প্রত্যেকটা হুম, অভ্যাস দিয়ে। তো এই জিনিসগুলো টোটালটা নিজের উপর নির্ভর করে, এবং কিছুটা পারিপার্শ্বিকও বটে অবশ্যই। তোমার লাইফস্টাইলটা একটা এনভায়রনমেন্টাল পুরোপুরি এফেক্ট ঠিক তো রয়েছে। করছে,
হ্যাঁ, সেগুলো তো আছে। আর জেনেটিক যদি কিছু হয় সেই জায়গায় আমাদের কোনো হাত থাকে না। তবুও আমরা সেই জায়গা থেকে কিওর করতে পারি নিজেদের। যতটা পরিমাণ আমরা অ্যাওয়ারনেস নিজের মধ্যে আরো বাড়াতে চাইবো, ততটা রাখা। মেন্টাল হেলথের সম্পর্কে একটু ভাবা, একটু যত্নবান হওয়া নিজের প্রতি, একটু হুম ফিজিক্যাল হুম। হেলথের দিকে তাকানো, বছরে কয়েকটা টেস্ট, একটু রেগুলার রুটিন চেক আপ ফলো করা, একটু ব্লাড প্রেশারটা চেক আফটার আপ করিয়ে 30 নিন। ম্যান্ডেটরি, হ্যাঁ, আফটার 30 30 পরে ম্যান্ডেটরি এগুলো করা করিয়ে উচিত। নিন। এগুলো করা উচিত, এগুলো দরকার জীবনে। তো এইগুলো ফাস্টিং, একটু যদি ক্রিয়েটিনিন, করি, ইউরিয়া বা লিপিড এগুলো প্রোফাইলটা, করি, এগুলো একটু চেক করে নেওয়া। একদমই। আমরা একটা প্রিভেনশন ইজ সামান্য অলওয়েজ জামা বেটার কাপড় দ্যান কিওর, কিনতে না? গিয়ে, হ্যাঁ, তা একটা সামান্য জামা কাপড় কিনতে গিয়ে, একটা সামান্য সবজিপাতি কিনতে গিয়ে আমরা কত বেছে বেছে কিনি, তাই না? তো আমরা লাইফের কথা যখন আসে, আমাদের সুস্বাস্থ্যের কথা আসে, তো হোয়াই নট, কেন আমরা হুম। নিজেদের জন্য এইটুকু ভাবতে পারি না? একটা ছোট্ট অভ্যাস, একটা ছোট্ট চেঞ্জ মানুষকে কত ভালো একটা জীবন উপহার দিতে পারে। তো এটা হুম, সম্পূর্ণ আমাদের একদমই তাই। নিজেদের উপরেই বর্তায়। একদমই তাই। তো একদম। এবার আমরা একদম শেষে চলে এসেছি। তোমার কাছ থেকে আমি কিছু সাজেশন নেব আমাদের সকলের জন্য, আমাদের দর্শক যারা রয়েছে এবং যারা ডায়াবেটিক রয়েছেন, বিশেষ করে যারা কোনো মেটাবলিক ডিজিজের মধ্যে দিয়ে রয়েছেন বা পিসিও আছেন, যারা ওবিজও আছে, তারা তাদের জন্য সর্বোপরি আমাদের সাধারণ মানুষের জন্য, যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ কতটা আমাদের লাইফস্টাইলকে ঠিক রাখতে পারে। তো তুমি আমাদের অ্যাজ এ ডাইটিশিয়ান এবং সর্বোপরি অ্যাজ আ সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর আমাদেরকে কি মেসেজ দেবে, বা তোমার কি অভিজ্ঞ পরামর্শ আমাদের দিতে পারবে? তোমার যাবতীয় এক্সপিরিয়েন্স থেকে তুমি আমাদেরকে কি সাম আপ করবে? দেখো, আমি তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের সেশনটা চলছে। প্রচুর কথা হয়েছে, ঠিক আছে? এবং প্রচুর রকমের বলতে পারি জ্ঞান জ্ঞান বিতরণ করা হয়েছে, ঠিক আছে? যারা সেশনটাকে ইনফরমেটিভ মনে করেছে তারা অবশ্যই অনেক কিছু গেইন করবে, এবং যারা মনে করেছে যে না, তাদের কাছে অবশ্যই এটা জ্ঞান। কিন্তু তাও আমি সাম আপ করবো 5টা পয়েন্ট দিয়ে। 5টা পয়েন্ট সবসময় মনে রাখবেন অ্যাজ এ ডায়েটিশিয়ান। যদি আপনার চিয়া সিড খাওয়া পসিবল হচ্ছে না, ফ্ল্যাক্স সিড খাওয়া পসিবল হচ্ছে না, স্মুদি খাওয়া পসিবল হচ্ছে না, দিজ আর অল ফ্যান্সি নেম অফ আওয়ার নিউ ডায়েট বলতে পারি। এগুলো তো আমি পেশেন্টদের থেকেই শুনতে পাই। হ্যাঁ, প্রোটিন প্রোটিন শেক, ডিমের সাদাটা খাচ্ছি, কুসুমটা খাচ্ছি না। হ্যাঁ, সো দিজ আর দ্য অল ইনফরমেশন আই টোটালি গ্যাদার্ড ফর পেশেন্ট। হ্যাঁ, আমি কোনো গুগল করে বই পড়ে শিখিনি। আর এগুলো আমাকে বই থেকে শেখায়নি বা আমার সিনিয়ররাও আমাকে শেখায়নি। এগুলো আমি পেশেন্টদের শিখেছি যে ডায়েট করা মানেই তোমার সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে স্প্রাউট খেতে হবে, এবং ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট ফর 2 আওয়ার্স, এবং তোমাকে স্মুদি দিয়ে স্টার্ট করতে হবে। দেন লিটল বিট অফ ইউ হ্যাভ টু টেক লিটল বিট অফ টক দই অ্যান্ড শসা ইন দ্য লাঞ্চ। নট লাইক দ্যাট, ঠিক আছে? ডায়েট মানে হোয়াট এভার ইউ ইট, দ্যাট ইজ কল্ড ডায়েট। তুমি যেটাই খাচ্ছ সেটা হচ্ছে ডায়েট। ইটস ডিপেন্ডিং আপন হোয়াট এভার ইউ ইট, এটা হেলদি নাকি আনহেলদি। তুমি কি খাচ্ছ সেটা হেলদি ডায়েট হচ্ছে, কি খাচ্ছ না সেটা যেটা ঠিকঠাক খাচ্ছ তার হেলদি ডায়েট, যেটা ঠিকঠাক খাচ্ছ না সেটা আনহেলদি ডায়েট। কিন্তু তুমি যেটা খাচ্ছ সেটা কিন্তু ডায়েট। আমি যে ডায়েটে আছি এই কথাটা ভুল। উই অল আর ইন ডায়েট, আমরা সবাই খাবার খাচ্ছি, ঠিক আছে? যখন কোনো পার্সনকে বলবে আমি ডায়েট করছি, আমি হেলদি ডায়েট করছি, এই হেলদি কথাটা মেনশন করে দেবেন, তাহলে ব্যাপারটা সুবিধা হবে পেশেন্টের বা অন্য কারোর বুঝতে, ঠিক আছে? খাওয়া দাওয়া বা লাইফস্টাইল বা এক্সারসাইজ মধ্যে সবকিছু যদি আমি সাম আপ কর, 5টা পয়েন্ট সবসময় মনে রাখবেন। সেটা হলো, সবার আগে বলে রাখি, এটা মাথায় রাখবেন, কি খাচ্ছেন ইম্পর্টেন্ট না, কতটা খাচ্ছেন ইম্পর্টেন্ট। সব খাবার খাওয়া যায়, ডায়েট করছি মানে খাওয়া যায় না, রোগ আছে মানে সব খাবার খাওয়া যায়। খাবারের পরিমাণটা সবসময় মনে রাখবেন, যেটা পেশেন্ট ম্যাক্সিমাম টাইমই মনে রাখে না। সে গরমকাল আসবে, এই শীতকাল আসছে, গুড় খেতে পারবো, মিষ্টি খেতে পারবো, পায়েস খেতে পারবো, সব খেতে পারবেন অল্প সুগারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি দেখেন আপনার সুগার 300, নিশ্চয়ই আপনি সুগার খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না, সেটা খুব স্বাভাবিক। এবং আপনার সুগার নরমাল রয়েছে, ইউ হ্যাভ সাম। হ্যাঁ, আমের সময় আম খেতে পারবেন না, ইউ হ্যাভ সাম। যদি আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকে, খাওয়া যায় না, দ্যাট ইজ কি খাচ্ছেন ইম্পর্টেন্ট না, কতটা খাচ্ছেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মেন মোদ্দা কথা। 5টা পয়েন্টের মধ্যে সবার আগে বলি, সেটা হচ্ছে খালি পেটে থাকবেন না, ঠিক আছে? কিছু না কিছু খাওয়ার চেষ্টা করবেন। আমি বাড়ি গিয়ে আমার ডায়েট ফুডটাই খেতে হবে, আমি বাইরের এই রাস্তার এই খাবারগুলো খাই না, আমি এগুলো করি না, দ্যাট ইজ নট। রাস্তায় অনেক পাওয়া যায় যেগুলো কিন্তু
অনায়াসে একজন ডায়েট পার্সন খেতে পারেন। টক দই পাওয়া যায়, ছোলা সেদ্ধ পাওয়া যায়, ছোলা স্প্রাউট পাওয়া যায়। একটা ফল কিনে খান না, একটা অ্যাপেল বা একটা পেয়ারা। হুম? সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। খালি পেটে থাকা যাবে না। ২ নম্বর হচ্ছে গিয়ে স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট ডায়েট। ছোট্ট, ছোট্ট করে বারবার করে খাওয়া। দ্যাট ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে গিয়ে এক্সারসাইজ। যখন সময় পাওয়া কিন্তু মেক ইট আ রেগুলার অ্যান্ড হ্যাবিট। হ্যাঁ, যদি অ্যাডিকশন বলছিলে না, অ্যাডিকশন যদি করতে হয় এইটার প্রতি অ্যাডিকশন করো। যে আমার প্রত্যেকদিন ১ ঘন্টা হাঁটা এটার প্রতি আমি অ্যাডিক্টেড। আমার ফ্রেশ এয়ার এর প্রতি আমি অ্যাডিক্টেড। এই জিনিসগুলোর প্রতি অ্যাডিকশন বাড়াও। ঠিক আছে? এক্সারসাইজ ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ৩ নম্বর পার্ট হচ্ছে গিয়ে রাত্রিবেলা খেয়ে সঙ্গে শুতে যাওয়া যায় না। ঠিক আছে? সঙ্গে না শুয়ে কিছুটা আম হবি পড়া, বই পড়া। বই পড়লেও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম আসে। ফোন টিপলেই, রিলস দেখলেই যে ঘুম আসবে তা কিন্তু না। ৫ নম্বর ইম্পোর্টেন্ট এবং মোস্ট ইম্পোর্টেন্ট বা কথা হচ্ছে গিয়ে উম যে সবাই মনে করে যে সিম্পল কার্বোহাইড্রেট, আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করিনি। সিম্পল কার্বোহাইড্রেট, হ্যাঁ? অনেকেই মনে করে যাকে ডায়াবেটিসে চিনি খাওয়া যায় না। হুম? কিন্তু বাতাসা খাওয়া যায়, গুড় খাওয়া যায়, মধু খাওয়া যায়, ব্রাউন সুগার খাওয়া যায়। এগুলো সব খাওয়া যায়। হুম? চিনি, গুড়, বাতাসা, মিষ্টি, নকুনদানা, মধু সব কিন্তু উম ক্ষতিকারক। চিনির মতনই ক্ষতিকারক একজন ডায়াবেটিস পারসন এর জন্য। ঠিক আছে? নরমাল পারসন এর জন্য চিনির বদলে মধু চলতে পারে, ব্রাউন সুগার চলতে পারে। ইটস কনটেইন সাম অফ মিনারেলস। তার জন্য এটা চিনির থেকে কিছুটা হয়তো বেটার। কিন্তু ডায়াবেটিক পেশেন্ট এর জন্য কিন্তু সেম গ্লুকোজই কনটেইন করে। সিম্পল কার্বোহাইড্রেট কনটেইন করে। তো যতটা সিম্পল কার্বোহাইড্রেটটা থেকে একটু দূরে থাকা যায়, যারা এই ডিজিজে ভুক্তভোগী তাদের জন্য বলছি, ততটাই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই ৫ টা পয়েন্ট যত ভালো করে মেইনটেইন করতে পারবে, তত ভালো থাকবে। কোনো বেসিক রেসিপি করতে হবে না। এটা এভাবে করলে এটা খুব ভালো হয়। সিম্পল বাড়ির তৈরি, টাইমলি এক্সারসাইজ করে খাবার-দাবার খাওয়া, সাউন্ড স্লিপ একটা নরমাল হেলথি লাইফস্টাইল এর মধ্যে পড়ে। এটার জন্য ডিজিজ হলেই করতে হবে তা কিন্তু নয়। ডু ইট ফ্রম টুমরো। একটা করে হ্যাবিট স্টার্ট করলেই হবে। আজকে হয়নি, ইটস ওকে। কালকে হবে, নো প্রবলেম। মেক ইট a habit and keep patience. That is most important. থ্যাংক ইউ সো মাচ। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমরা লাইফে ইনকর্পোরেট করতে পারি না, এবং সেটাই আমাদের দরকার খুব বেশি। যে আমরা ভাবি যে আমার তো এখন কোনো রোগ নেই, তো আমি ফিট হ্যাঁ, অ্যান্ড ফাইন আছি, মোস্টলি ইম্পোর্টেন্ট। আমার তো কিছু হয়নি, আমি ভালো আছি। কিছু হয়নি, তো কোনো ঠিক আছে, অসুবিধা হ্যাঁ, হচ্ছে না। হুম, এটাই প্রবলেম হয়ে যায়। তো এটাও একটা লাইফস্টাইলের পার্ট। ভালো লাইফস্টাইল ফলো করতে আমাদের কিন্তু টাকা পয়সা লাগে না, আমাদের কোথাও গিয়ে লাইন দিতে হয় না। কিন্তু দেখো কত কষ্ট করে মানুষ, এই তুমি যেমন দোকানের কথাগুলো বলছিলে, ফুডের যে কোনো দোকান বা যাই বলো না কেন, সেখানে আমাকে কষ্ট করে লাইন দিচ্ছি। আমি পুজোর সময় ঠাকুর দেখতে একদম। যাচ্ছি, আমি লাইন দিচ্ছি, আমি কষ্ট করে সময় নষ্ট করে দিচ্ছি তো রে বাবা, ভালো সেখানে লাগার জন্য। তো আমি ইয়ে যদি করছি। একটু 30 মিনিটস কি 45 মিনিটস তুমি যদি দেখবে একটু আমাদের নিজের জন্য বের করতে স্মার্টফোনটা পারি। কিনতে গায়ে লাগে না। ৪০-৫০ হ্যাঁ। হাজার টাকার স্মার্টফোন বা আইফোন কিনতে গায়ে লাগে না। হুম। কিন্তু যখনই আমাদের মেডিসিনস বা এক্সপেন্স এর কথা চলে আসে, কত খরচা! কত আমাদের এত খরচা। টাকা খরচা হয়ে যাচ্ছে, প্রচুর খরচা হয়ে হুম। যাচ্ছে। আমরা হুম। প্রায়োরিটাইজ করিনি আমাদের হেলথটাকে। আমরা ওটাকে প্রায়োরিটি দিয়েছি। স্মার্টফোন, আইফোনটাকে প্রায়োরিটি দিয়েছি। কিন্তু আমাদের হেলথটাকে প্রায়োরিটি দিইনি। তার জন্য ওটা আমাদের গায়ে লাগছে বড্ড। এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। প্রায়োরিটি তো হেলথটাকে দিলেই সব প্রায়োরিটি ইজ সমস্যার সমাধান হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট থিং। হুম। প্রায়োরিটিটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। নিজেদের মধ্যে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করুন। হেলদি লাইফস্টাইলে অভ্যাসে ফিরে আসার চেষ্টা করুন। যদি কোনো কারণে কোনো জায়গায় আপনাকে ডিপ্রাইভড হতে হচ্ছে, কোনো জায়গায় আপনার কষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। মেন্টাল হেলথকে ভালো রাখার চেষ্টা করুন। সর্বোপরি নিজের দিকে একটু তাকান। প্রত্যেকদিন নিজের কাছে অ্যান্সারেবল হওয়ার চেষ্টা করুন যে আমি আজকে সারাদিন নিজের জন্য কি করলাম। আমি আমার কোম্পানির জন্য করলাম, আমি স্কুলের জন্য করলাম, পেশেন্টের জন্য করলাম, স্টুডেন্টদের জন্য করলাম, বাবা মার জন্য করলাম, হাজবেন্ডের জন্য করলাম, নিজের জন্য কি করলাম, কতটা নিজেকে আমি টাইম দিলাম, কতটা নিজেদের দ্যাট ইজ মোস্ট প্রোডাক্টিভিটিটাকে ইম্পোর্টেন্ট। বাড়ালাম, সেটা ইম্পর্টেন্ট। এই অ্যান্সারেবল হওয়ার চেষ্টা করুন, দেখবেন নিজেই উত্তরগুলো পেয়ে যাবেন। তো অক্সিজেন কতটা পেলাম আমরা, মানে এক সময় একটা অ্যাড এসেছিল যে অক্সিজেন কিনতে হচ্ছে। কিছুদিন আগে জলাভাব হয়েছিল, চেন্নাইয়ে জলও কিনতে হচ্ছে। তো এরকম সময় আসবে, হুম। মানুষ না জলও খায় না এখন, এমন না অবস্থা। খাই না। আমরা তো এই পুরো একটা তিন নিঃশ্বাসটাও থেকে নিই সাড়ে না। 3 লিটার আমরা তো নিঃশ্বাসটাও জলটা পুরো নিই পর্যন্ত না। খায় না। অল্প একটু নিঃশ্বাস নিই। পুরো নিঃশ্বাস হ্যাঁ, ব্রেথ করি না আমরা। এটাই, পুরো মানে পুরো এরকম ব্রেথ নিতে অবস্থা অনেক হয়ে টাইম গেছে। লাগে। এইজন্য আমরা তুমি কথা বলতে দেখো তুমি নিজে কতক্ষণ পুরো নিঃশ্বাস নিয়েছো। আমাদের পুরো নিঃশ্বাস নেওয়াটা মানে তো পুরোটা
ইনহেল করা এক্সহেল করা আমরা পুরোটাও করি এক্সেল না। করার এটা ব্যাপারটা ইম্পর্টেন্ট। এটা মানে চলেই গেছে। আবার জল খেতে নাকি ভুলে যায়, এটা কোনো কথা হলো? মানে পিপাসা পায় না, জল খাই না, মানে এরকম ব্যাপার। তো এইগুলো করুন। স্লিপ, প্রপার স্লিপ রাখার চেষ্টা করুন। রেস্ট করছি মানে ফোন ঘাঁটছি তা নয়। পরিষ্কার ঘুমানো, সাউন্ড স্লিপ, সেখানে কোনো গ্যাজেট থাকবে না। তো এই জায়গাগুলো নিজেদের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করুন। তবেই বোধহয় আমাদের নিউ ইয়ার, নতুন বছরের একটা কিছু আমরা হয়তো নিজের জন্য করতে পারবো। প্রতি বছর রেজলিউশন নিয়ে করতে নিয়ে পারবো আজ এই একদম। করবো কাল সেই করবো, কোনোটাই কিছু হয় না যতটা না আমরা নিজের উপর প্রত্যেকদিন অ্যাপ্লাই করতে পারি। ভাবাটা একটা জিনিস আর নিজের উপর অ্যাপ্লাই করাটা একটা অন্য বড় জিনিস। তো এই নিজের উপর অ্যাপ্লাই করাটা খুব জরুরি। তো নতুন বছর একদমই তাই। সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই হ্যাঁ, ভালো থাকুক। মানসিক ভাবে, শারীরিক ভাবে, স্পিরিচুয়াল ভাবে, সামাজিক ভাবে সকলে স্বাস্থ্য ভালো থাকুক, এটাই আমাদের কাম্য সবসময়। আর কোনো একদম। অসুবিধা হলে প্লিজ 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 একজন এক্সপার্টের ওপিনিয়ন নিন। সবসময় যে আমরা সবটা পারবো, সবটা জানবো, এরকম কোনো কথা নেই। দোষে গুণে ভরা মানুষ। তো নিজেদের জন্য হলেও, নিজের ফ্যামিলির জন্য হলেও প্লিজ এক্সপার্টের সাজেশন নিন। তাতে কোনো ভয় নেই, তাতে কোনো ক্ষতি নেই, বরং নিজেদেরই লাভ আছে। হুম। তো আমরা আছি একদম। অলওয়েজ, সবসময়ের জন্য। 30-40 মিনিট নিজের জন্য একটু বার করে দেখুন না কিরকম থাকা যায়। তো লাইফস্টাইলটা একদম। ঠিক করার চেষ্টা করুন, এটাই আমরা চাইবো। আর যতটা পারবো আমরা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করবো। আমরা অলওয়েজ আছি, সবসময় থাকবো। তো থ্যাংক ঠিক ইউ আছে। তোমাকে। তুমি আমাদের এতটা থ্যাংক ইউ সময় সো দিলে। মাচ। হুম, হুম। থ্যাংক ইউ সো সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। হুম। তোমার সাথে যদি আমরা আশা করি সবার কন্ট্যাক্ট করতে চাই। খুব ভালো লাগবে এই সেশনটা যদি কেউ মন দিয়ে শোনে। একদমই। আহ, সেশনটা ইনফরমেটিভ এবং শুনলে হয়তো অনেকটাই কাজে লাগবে। না, এখানে কোনো মেডিকেল টার্ম ব্যবহার করা নেই। একজন হুম। লে পার্সন, লে পুরো মানুষ সহজভাবে শুনলেই বোঝানো বুঝতে পারবে। হয়েছে। খুব সহজভাবেই বলা রয়েছে। হুম আশা হুম। করি সবার কাছে অনেকটা বেশি ইনফরমেটিভ বা কিছুটা হলেও গেইন করতে পারবে। কিছু অভ্যাস যদি কালকে থেকে চেঞ্জ হয়, আমি মনে করবো দ্যাট ইজ মাই সাকসেস। একদম। তো থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় পার্সোনাল ডায়েট প্ল্যানের জন্য, তো কিভাবে একটু কন্ট্যাক্ট করবে সেটা বলে দাও, আর তোমার একটু ডিটেলসটা দিয়ে দিও। আমার সাথে পার্সোনালি কনট্যাক্ট করতে চাইলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারে। আমার মেসেজ খোলা রয়েছে। প্লাস আমার পেজ রয়েছে হেলথ অ্যান্ড হ্যাপিনেস। অনেকেই তোমরা হয়তো জানো। সেখানে গিয়েও পিং করতে পারে। ওখানেও কল আইডি দেওয়া রয়েছে। ওখান থেকে গিয়ে আমাকে কল করতে পারে। অসুবিধা কিছু নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আমরা থ্যাংক সেশনটা ইউ সো শেষ মাচ। করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো হ্যাপি থাকুক নিউ ইয়ার টু এবং অল। হেলদি থাকুক। দ্যাট ইজ দ্য মেইন ইম্পোর্টেন্ট পার্ট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাকেও ইনভাইট করার জন্য। তুমি অনেকদিন ধরে বলছিলে। আল্টিমেটলি ম্যানেজ করতে পারলাম অনেকদিন বাদে। আর আমারও অনেকদিন বাদে এতগুলো ব্যাপারে আলোচনা করে, তোমার সঙ্গে আলোচনা করে ভীষণই ভালো লাগলো। অনেক ব্যাপার হয় না যে ঝালিয়ে নেওয়া ব্যাপারটা। তো ওই হ্যাঁ, জিনিসটাও কথা আমার হলো বললেও অনেক অনেকদিন কিছু বাদে। জানা যায়। আমরা প্রতিদিনই একে অপরের একদম, থেকে কিছু না কিছু শিখতে থাকি। তো এটা পুরোটাই আমাদের একদম, একটা জিস্ট হয়, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো একদমই মাচ। তাই, আগামী দিনে আশা করি তোমাকে আমরা আর নতুন কোনো জায়গাতে পাবো। আমার বিশেষ করে অলওয়েজ একটা ওয়েলকাম। ইচ্ছার কথা অন লাইভ একটু বলেই রাখি, সেটা হচ্ছে রেনাল হেলথ নিয়ে আমি একটা করেছি। আমি আগামী দিনে চাইবো যে আরো কিডনি ডিজিজ নিয়ে কথা হোক। তো আশা করব তোমাকে সেই জায়গাতে আমরা আরো পাশে পাবো। নিশ্চয়ই, নিশ্চয়ই চেষ্টা করব টাইম বার থ্যাংক ইউ করার সো আবার। মাচ। থ্যাংক ইউ সবাই সো মাচ। ভালো থাকবেন, সুস্থ হুম, থাকবেন, আর নিজের যত্ন নেবেন। লাইফস্টাইলটাকেও ঠিক রাখার একটু চেষ্টা করবেন। থ্যাংক ইউ। শুভরাত্রি। ঠিক। শুভরাত্রি। থ্যাংক নমস্কার। ইউ। নমস্কার।